বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট ৬ শিকন তত্ত্বসমূহ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ। ভূমিকা। পরিপক্কতা ও অভিজ্ঞতার ফলস্বরূপ মানুষ বা প্রাণীর আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিখন বলা হয়। শিখন একটি অবিরাম প্রক্রিয়া, কারণ মানুষ জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু শিখছে। এখন প্রশ্ন হলো, মানুষ কিভাবে শিখে? বিষয়টি নিয়ে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন সময় তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন, যা শিখন তত্ত্ব নামে পরিচিত। শিখন তত্ত্ব শিখন শেখানো প্রক্রিয়ার সঠিক এবং গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার উপায় এবং এর বিভিন্ন দিক সম্পর্কে অর্থপূর্ণ ধারণা লাভে সহায়তা করে। এসব শিখন তত্ত্ব থেকে শিখন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, যেমন শিক্ষার্থী কিভাবে শেখে, শিক্ষক কিভাবে পাঠদান করেন, শিখন কিভাবে ঘটে, কোন ধরনের উপাদান শিখনকে প্রভাবিত করে, শিখনের স্মৃতির ভূমিকা কী, বা কিভাবে শিখনের সঞ্চালন ঘটে ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষক বা শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানতে পারেন। শিখন তত্ত্ব সম্পর্কে জানা এবং বোঝা একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ অর্জিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থীর চাহিদা পূরণের উপযোগী শিখন শেখানো পদ্ধতি নির্ধারণ, শিশুদের শিখন শেখানোর জন্য সঠিক পরিকল্পনা করতে পারেন। শিখন তত্ত্বের গুরুত্ব অবলোকন করে শিখন কি, শিখনের শ্রেণীবিভাগ এবং শিখন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এই ইউনিটে আলোচনা করা হলো। আলোচনার সুবিধার্থে ইউনিটটি 7টি পাঠে উপস্থাপন করা হলো। পাঠ 6-1 শিখন কি, পাঠ 6-2 শিখনের শ্রেণীবিভাগ এবং শিখন তত্ত্ব, পাঠ 6-3 থর্নডাইকের সংযোগবাদ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ, পাঠ 6-4 প্যাভলভের চিরায়ত সাপেক্ষীকরণ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ, পাঠ 6-5 স্কিনারের করণ শিখন এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ, পাঠ 6-6 অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব এবং এর প্রয়োগ, পাঠ 6-7 শিখনের তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ। পাঠ 6-1 শিখন কি। উদ্দেশ্য। এই পাঠ শেষে আপনি শিখন কি তা বলতে পারবেন। শিখনের উপাদান এবং শর্তসমূহ বর্ণনা করতে পারবেন। শিখন কি। আমাদের সব ধরনের কার্যকলাপের মূলে রয়েছে শিখন। শিখন একটি অবিরাম প্রক্রিয়া, কারণ আমরা জীবনের প্রতিটি মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু শিখে থাকি। সাধারণভাবে শিখন বলতে বোঝায় আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে শিখনকে সংজ্ঞায়িত করেছেন। শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা বিভিন্ন মনোবিজ্ঞানী প্রদত্ত শিখনের এরূপ কয়েকটি সংজ্ঞা জেনে নিই। ক্রাইডার, জিওথালস, সলোমন গেস কাভানভ 1983 পৃষ্ঠা 216 বলেন, Learning can be defined as a relatively permanent change in immediate or potential behavior that results from experience. অর্থাৎ শিখনকে অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনাসূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করা যায়। লেখক কর্তৃক অনুবাদিত। শিখনের বিভিন্ন সংজ্ঞা পর্যালোচনা করে রাস 1994 পৃষ্ঠা 242 এ বলেন, Psychologists define learning as a change in behavior or the potential for behavior that occurs as a result of environmental experience but is not the result of such factors as fatigue, drugs or injury. অর্থাৎ মনোবিজ্ঞানীগণ শিখনকে আচরণ অথবা সম্ভাবনাসূচক আচরণের পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যা ঘটে পরিবেশগত অভিজ্ঞতার ফলে, ক্লান্তি, ওষুধ বা আঘাতজনিত কারণে ঘটে না। লেখক কর্তৃক অনুবাদিত। বাস্কিস্ট এবং জারভিং 1990 পৃষ্ঠা 227 এর মতে, Learning can be defined as a relatively permanent change in behavior based on experience. অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে সংঘটিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিখন হিসেবে সংজ্ঞায়িত করা যায়। লেখক কর্তৃক অনুবাদিত। মর্গান, কিং, উইস অ্যান্ড স্কপলার
1986 পৃষ্ঠা 140 বলেন, লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট ওয়াকার্স অ্যাজ এ রেজাল্ট অফ প্র্যাকটিস অর এক্সপেরিয়েন্স। অর্থাৎ আচরণের যে কোনো তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিখন হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা অনুশীলন বা অভ্যাসের ফলে সংগঠিত হয়। লেখক কর্তৃক অনুবাদিত। আপনারা বিভিন্ন মনোবিজ্ঞানী প্রদত্ত শিখনের সংজ্ঞা জানলেন। পরবর্তী অংশে আমরা শিখনের প্রয়োজনীয় শর্ত বা উপাদান সম্পর্কে জানার চেষ্টা করব। শিখনের উপাদান বা শর্তসমূহ। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শিখন হচ্ছে এমন একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ বা প্রাণীর আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সূচিত হয়। শিখন সংগঠিত হওয়ার জন্য কতগুলো শর্ত বা উপাদান প্রয়োজন। নিম্নে শিখনের শর্তগুলো আলোচনা করা হলো। 1. সমস্যা, প্রবলেম। কোন সমস্যাকে কেন্দ্র করে শিখনের সূত্রপাত হয়? সমস্যা না থাকলে আমরা কোনো কাজ করতাম না কিংবা কোনো কিছু শিখতাম না। উদাহরণস্বরূপ, শিশুর তার কান্নাকে খাবার পাওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে শিশুর সমস্যা ছিল ক্ষুধা, আর সে জানে কান্না করলে মা খাবার নিয়ে আসবে। একইভাবে একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের বাড়ির কাজ হিসেবে অঙ্ক করতে দেন। শিক্ষক পরের ক্লাসে অঙ্কগুলো দেখবেন। এটি ছিল শিক্ষার্থীদের কাছে সমস্যা। সমস্যা যদি না থাকতো তাহলে তারা অঙ্ক শিখত না। 2. সংযোগ বা অনুষঙ্গ, অ্যাসোসিয়েশন। সংযোগ বা অনুষঙ্গ বলতে বোঝায় কোনো স্থান বা সময়ে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়া। দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটলে শিখন ত্বরান্বিত হয়, কারণ এক্ষেত্রে একটি ঘটনার উপস্থিতি অন্য ঘটনাটিকে মনে করিয়ে দেয়। ফলে প্রাণী ঘটনা দুটির মধ্যে সম্পর্কে তৈরির মাধ্যমে বিষয়টি শেখার চেষ্টা করে। সংযোগ দু ধরনের হতে পারে, যেমন উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। ক. উদ্দীপক সংযোগ। যখন দুটি উদ্দীপকের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন সেটিকে বলা হয় উদ্দীপক থেকে উদ্দীপক সংযোগ। যেমন আগুন ও ধোঁয়া, এ দুটি উদ্দীপক আমরা একই সাথে প্রত্যক্ষ করি, আর সে কারণে ধোঁয়া দেখলে আমাদের মনে সর্বপ্রথম আগুনের কথা চলে আসে। খ. উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। কোনো উদ্দীপকের সাথে কোনো প্রতিক্রিয়ার সংযোগ হলে তাকে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ বলা হয়। উদাহরণস্বরূপ, গাড়ি চালানোর সময় রাস্তায় লাল বাতি দেখে গাড়ি থামানো এবং সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি চালানো। 3. প্রেরণা, মোটিভেশন। প্রেরণা শিখনের গুরুত্বপূর্ণ উপাদান, যা মানুষ বা প্রাণীকে কোনো কাজে প্রণোদিত বা চালিত করে, তাই প্রেরণা। ক্ষুধার্ত না হলে আমরা খাদ্য সংগ্রহের কৌশল শিখতাম না। এক্ষেত্রে ক্ষুধা হচ্ছে প্রেরণা বা তাগিদ না থাকলে প্রাণী কিছুই শিখত না। তাই বলা যায় শিখনের জন্য প্রেরণা হলো একটি শক্তিশালী উপাদান। 4. বল বৃদ্ধি, রিইনফোর্সমেন্ট। বল বৃদ্ধি হলো এমন কোনো শর্ত বা অবস্থা যা উদ্দীপক থেকে উদ্দীপক সংযোগকে বা উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ প্রতিষ্ঠিত ও শক্তিশালী করে থাকে। বল বৃদ্ধিকে বলা যায় পুরস্কার। পুরস্কার পেলে প্রাণী কোনো কিছু দ্রুত ও আগ্রহ নিয়ে শিখে থাকে। উদাহরণস্বরূপ, শ্রেণীকক্ষে শিক্ষক যদি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীকে প্রশংসা করেন, সেটি বল বৃদ্ধির কাজ করবে। এতে শিক্ষার্থী ও অন্যান্যদের শেখার প্রতি আগ্রহ বাড়বে। তাই বলা যায় বল বৃদ্ধি শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 5. প্রচেষ্টা, ট্রায়াল। প্রচেষ্টা শিখনের একটি উপাদান, কারণ শিখন নির্ভর করে প্রচেষ্টার উপর। আমরা ভুল ও প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু শিখে থাকি। আমরা অনেক সময় একটি প্রচেষ্টাতেই কোনো কিছু শিখে থাকি, আবার কখনো কখনো কোনো কিছু শিখতে অনেক প্রচেষ্টার প্রয়োজন হয়। 6. নৈকট্য, কগনিউইটি। শিখনের আরেকটি উপাদান হলো নৈকট্য বা সান্নিধ্য। ঘটনা বা উদ্দীপক সমূহ কতটা কাছাকাছি আছে তার উপর নির্ভর করে শিখন কেমন হবে। উদাহরণস্বরূপ, শিখন কোনো ভালো কাজ করার সাথে সাথে পুরস্কৃত করলে তার শিখন দ্রুত ও দৃঢ় হবে। তবে কাজ ও পুরস্কারের মধ্যবর্তী সময় যত বেশি হবে শিখনের হার তত কম হবে। 7. মনোযোগ, অ্যাটেনশন। শিখনের আর একটি উপাদান হলো মনোযোগ। কোনো শিক্ষণীয় বিষয়ের প্রতি মনোযোগ দিলে শিখন ত্বরান্বিত হয়। বিপরীতে মনোযোগ না দিলে শিখনে বিঘ্ন ঘটে। 8. পরিপক্কতা, ম্যাচুরেশন। পরিপক্কতা হলো ব্যক্তির মাঝে গুণগত পরিবর্তন।
বয়স বাড়ার সাথে সাথে শিশুর শিখনের হারও বাড়তে থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেক জটিল বিষয়ও আমরা সহজে শিখতে পারি। তাই বলা যায় পরিপক্কতা শিখনের এক অন্যতম উপাদান। পাঠোত্তর মূল্যায়ন ৬-এর ১ বহু নির্বাচনী প্রশ্ন ১। নিচের কোনটিকে শিখন বলবো? ১-এর খ আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। ২ নিচের কোনটি সত্য? ২-এর ক শিখন একটি অবিরাম প্রক্রিয়া। ৩ শিখন শুরু হয়। ৩-এর ঘ একটি সমস্যাকে কেন্দ্র করে। ৪ নিচের কোনটি শিখনের শর্ত নয়? ৪-এর ঘ বৃদ্ধি। ৫ আগুন ও ধোঁয়া এই দুটি বিষয়কে আমরা একসাথে প্রত্যক্ষ করি। এখানে দুটি বিষয়ের মধ্যে যে সংযোগ হয় তাকে কি বলা হয়? ৫-এর ক উদ্দীপক উদ্দীপক সংযোগ। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১ শিখন কি? ২ শিখনের শর্ত কয়টি? ৩ বলবৃদ্ধি বলতে কি বোঝায়? ৪ প্রেষণা কি? রচনামূলক প্রশ্ন ১ শিখন বলতে কি বোঝায়? ২ সংযোগের মাধ্যমে কিভাবে শিখন হয়ে থাকে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। ৩ শিখনের শর্তগুলো বিস্তারিত আলোচনা করুন। পাঠ ৬-এর ২ শিখনের শ্রেণীবিভাগ এবং শিখন তত্ত্ব। উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি শিখনের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবেন। শিখন তত্ত্বসমূহ আচরণবাদ, সমগ্রবাদ ও গঠনবাদ ব্যাখ্যা করে বলতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে শিখন হচ্ছে একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ বা প্রাণীর আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সূচিত হয়। এছাড়া শিখনের জন্য যেসব শর্তের প্রয়োজন সে সম্পর্কেও আপনারা জেনেছেন। এখন শিখনের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবেন। শিখনের শ্রেণীবিভাগ নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন ধরনের মতামত পোষণ করলেও শিখনের যে শ্রেণীবিভাগের কথা তারা বলেছেন তা নিম্নরূপ। ক প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। খ চিরায়ত সাপেক্ষীকরণ, ক্লাসিক্যাল কন্ডিশনিং। গ সহায়ক শিখন, অপারেন্ট কন্ডিশনিং। ঘ জ্ঞানগত শিখন, কগনিটিভ লার্নিং। ক প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন। মানুষ বা প্রাণী কোনো কিছু একবারের প্রচেষ্টায় শিখে না। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলোভাবে চেষ্টা এবং ভুল করে তারা শেখার চেষ্টা করে। বারবার এলোমেলো প্রচেষ্টা এবং ভুল করার মাধ্যমে শিখন করার প্রক্রিয়াকে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন বলা হয়। এডওয়ার্ড এল থর্নডাইক 1874 থেকে 1949 সর্বপ্রথম প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন নিয়ে সুসংবদ্ধভাবে অনুধ্যান করেন। প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন একটি সমস্যা নিয়ে শুরু হয়। শিখনের প্রথম পর্যায়ে বিভিন্ন প্রতিক্রিয়া বা চেষ্টা এবং হঠাৎ করে সমস্যার সমাধান, ধীরে ধীরে ভুল প্রতিক্রিয়ার অবলুপ্তি এবং সবশেষে নির্ভুল প্রতিক্রিয়ার দৃঢ়করণ। খ চিরায়ত সাপেক্ষীকরণ। চিরায়ত সাপেক্ষীকরণ হলো এক ধরনের শিখন যেখানে একটি নিরপেক্ষ উদ্দীপক দ্বারা একটি প্রতিক্রিয়া তৈরি হয় যা মূলত অন্য কোনো উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো। সাপেক্ষীকরণের মূল ধারণাটি হলো পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো স্বাভাবিক উদ্দীপকের সাথে অন্য একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে নিরপেক্ষ উদ্দীপকটিও একসময় সেই প্রতিক্রিয়াটি তৈরি করতে সক্ষম হয়, যাকে বলা হয় সাপেক্ষীকরণ। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। তেঁতুল মুখে নিলে মানুষের জিহ্বায় পানি আসে, কিন্তু ঘণ্টাধ্বনি শুনে পানি আসে না। এখানে তেঁতুল মুখে নিলে জিহ্বায় পানি সঞ্চার হওয়া একটি স্বাভাবিক ঘটনা। সাপেক্ষীকরণে এমনভাবে আচরণের পরিবর্তন আনা যায় যেখানে ঘণ্টাধ্বনি শুনে মানুষের জিহ্বায় পানি আসে। সাপেক্ষীকরণে দুই ধরনের উদ্দীপক এবং দুই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যে উদ্দীপকটি স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে স্বাভাবিক বা অসাপেক্ষ উদ্দীপক বা আনকন্ডিশনড স্টিমুলাস এবং অসাপেক্ষ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াকে স্বাভাবিক বা অসাপেক্ষ প্রতিক্রিয়া আনকন্ডিশনড রেসপন্স বলা হয়।
যে উদ্দীপক পূর্বে কোনো একটি বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত না, কিন্তু সাপেক্ষীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তা সৃষ্টি করতে সক্ষম হয়, তাকে সাপেক্ষ উদ্দীপক বা কন্ডিশনড স্টিমুলাস এবং সাপেক্ষ উদ্দীপক কর্তৃক সৃষ্ট প্রতিক্রিয়াকে সাপেক্ষ প্রতিক্রিয়া বা প্রতিবর্তী ক্রিয়া কন্ডিশনড রেসপন্স বলা হয়। উপরোক্ত উদাহরণের স্বাভাবিক উদ্দীপক হচ্ছে তেঁতুল, জিহ্বায় পানি আসা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। অন্যদিকে ঘণ্টাধ্বনি হচ্ছে সাপেক্ষ উদ্দীপক এবং ঘণ্টাধ্বনির সাপেক্ষে জিহ্বায় পানি আসাকে বলা হবে সাপেক্ষ প্রতিক্রিয়া। সাপেক্ষ প্রতিক্রিয়াকে প্রতিবর্তী ক্রিয়াও বলা হয়। ঘ. করণ শিখন। যে আচরণ বা প্রতিক্রিয়া প্রাণীর জীবনে কোনো প্রয়োজন সাধন করে বা প্রেষণা নিবৃত্ত করতে সাহায্য করে, সে আচরণ শেখার প্রক্রিয়াকেই বলা হয় করণ শিখন বা করণ সাপেক্ষীকরণ। এটিকে সহায়ক শিখনও বলা হয়। করণ শিখন নিয়ে কাজ করেন বি.এফ. স্কিনার 1904-1990। করণ শিখনের প্রধান বৈশিষ্ট্য হল অভীষ্ট লক্ষ্য বা সন্তুষ্টি বিধান। মানুষ বা প্রাণী সে আচরণটি শিখে যা দিয়ে তার অভীষ্ট লাভ হয়। অভীষ্ট বা সন্তুষ্টির লাভের জন্য প্রয়োজন বলবর্ধন বা রিইনফোর্সমেন্ট। যেমন ক্ষুধার্তের জন্য খাবার, তৃষ্ণার্তের জন্য পানি হলো বলবর্ধক। বলবর্ধক প্রদান করলে মানুষ বা প্রাণীর মাঝে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। করণ শিখনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এগুলো হলো: শিখনের জন্য প্রাণীর মধ্যে প্রেষণা বা তাগিদ থাকতে হবে, নির্ভুল প্রতিক্রিয়াটি প্রাণীর ক্ষমতার মধ্যে থাকতে হবে এবং বলবর্ধক প্রেষণার উপযুক্ত হতে হবে এবং নির্ভুল প্রতিক্রিয়ার সাথে সাথেই এটি দিতে হবে। ঘ. জ্ঞানমূলক শিখন। অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ব্যক্তি বা প্রাণীর তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায় যে পরিবর্তন ঘটে তাকে জ্ঞানমূলক শিখন বলে। ইন্দ্রিয়ের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহের পদ্ধতি হল জ্ঞানীয় প্রক্রিয়া। জ্ঞানমূলক শিখনে বিভিন্ন উদ্দীপকের মধ্যে অনুষদ বা সংযোগ স্থাপন করা হয়। জ্ঞানীয় প্রক্রিয়ায় যে অন্তর্ভুক্ত বিষয়গুলো তা হল: তথ্য নির্বাচন, নির্বাচিত তথ্যে পরিবর্তন আনা, তথ্যের বিষয়গুলোর মধ্যে অনুষঙ্গ বা সংযোগ স্থাপন, চিন্তার ক্ষেত্রে তথ্যের সম্প্রসারণ বা বৃদ্ধি, স্মৃতিতে তথ্যের সংরক্ষণ এবং সংরক্ষিত তথ্যের প্রত্যাবাহন। শিক্ষার্থীবৃন্দ, এগুলো ছাড়াও আরও অনেক শিখন আছে যেগুলো জ্ঞানমূলক শিখনের অন্তর্ভুক্ত, যেমন সুপ্ত শিখন, ল্যাটেন্ট লার্নিং এবং প্রাসঙ্গিক শিখন, ইনসিডেন্টাল লার্নিং। ঘ. সুপ্ত শিখন। সুপ্ত শিখন বলতে আমরা সেই শিখন বুঝে থাকি যা শিখনের সময় আচরণের মধ্যে দেখা হয় না, কিন্তু উপযুক্ত প্রেষণা বা সন্তুষ্টির উপস্থিতিতে আচরণের মধ্যে এ ধরনের শিখনের প্রকাশ ঘটে। সহজ কথায় বলা যায়, কোনো সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতীত যে শিখন হয় তাকে সুপ্ত বা প্রচ্ছন্ন শিখন বলে। সুপ্ত শিক্ষণের মূল কথা হলো পুরস্কার ছাড়াও শিখন হতে পারে। এক্ষেত্রে টলম্যান এবং হনজিক 1930 এর ইঁদুর নিয়ে পরীক্ষণটি উল্লেখ করা যেতে পারে। তারা ইঁদুরগুলিকে দুটি দলে ভাগ করেন, একটি পরীক্ষণ দল, অপরটি নিয়ন্ত্রিত দল। পরীক্ষণ দলের ইঁদুরগুলিকে খাবার বা পুরস্কার ছাড়াই একটি ধাঁধা বক্সে কয়েকদিনের জন্য ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে নিয়ন্ত্রিত দলের ইঁদুরগুলিকে প্রতিদিন ধাঁধা বক্সের গন্তব্যস্থলে পৌঁছার জন্য পুরস্কৃত করা হয়। পরবর্তীতে পরীক্ষণ দলকে পুরস্কার দেওয়া হলে দেখা যায় যে অতি অল্প সময়ের মধ্যেই তাদের ভুলের পরিমাণ এবং দৌড়ানোর সময় নিয়ন্ত্রিত দলের মতোই হয়েছিল। এ ব্যাপারে টলম্যান এবং হনজিকের ব্যাখ্যা হলো, পরীক্ষণ দলকে প্রথমে পুরস্কৃত না করলেও তাদের মধ্যে শিখন হয়েছিল এবং পরবর্তীতে পুরস্কার তাদের গন্তব্যস্থলে পৌঁছানোকে ত্বরান্বিত করেছিল। 2. ঘ. 2. প্রাসঙ্গিক শিক্ষণ। শিখনের একটি শর্ত হলো বলবর্ধক। অনেক সময় অসচেতন বা অনিচ্ছাকৃত বলবর্ধনের মাধ্যমে শিখন হয়ে থাকে। অসচেতনভাবে বলবর্ধকের মাধ্যমে যে শিখন হয় তাকে বলা হয় প্রাসঙ্গিক শিখন। অনেক সময় ছোট শিশুরা অনেক কিছু শিখে ফেলে যা বাবা-মা বা অভিভাবকদের নিকট প্রত্যাশিত নয়। উদাহরণস্বরূপ, কোনো শিশু হয়তো এমন কোনো কথা বলল বা কাজ করলো যা দেখে বাবা-মা বা পরিবারের কেউ হেসে ফেলল। যদিও এ ধরনের কথা বা কাজ তাদের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু তাদের হেসে ফেলা শিশুটির কাছে বলবর্ধক বা পুরস্কার হিসেবে কাজ করেছে। তাই অসচেতন উৎসাহে সে কথাটি বা কাজটি আত্মস্থ করে ফেলে। অসচেতন উৎসাহ বা পুরস্কারের ফলে শিশুটির যে শিখন হলো সেটি প্রাসঙ্গিক শিখন।
শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আপনারা শিখন কি, শিখনের শর্ত এবং শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী অংশে শিখন তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হবে। শিখন তত্ত্ব। মানুষের সব ধরনের কার্যকলাপের মূলে রয়েছে শিখন। শিখন সম্পর্কিত অনেক তত্ত্ব রয়েছে যা কতগুলো ধারণা ও নীতির সমন্বয়ে গঠিত। শিখন সংক্রান্ত এই তত্ত্বগুলো শিখন শেখানো প্রক্রিয়াকে আরও সঠিক ও গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার উপায় বলে দেয়। এসব তত্ত্ব শিখন কিভাবে হয়, মানুষ বা প্রাণী কিভাবে শিখে, কোন ধরনের উপাদান শিখনকে প্রভাবিত করে, কিংবা শিক্ষক কিভাবে পাঠদান করবেন, এসব বিষয়গুলোকে ব্যাখ্যা করে, যার মাধ্যমে শিখন শেখানো প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে অর্থপূর্ণ ধারণা লাভ করা সম্ভব। মানুষ বা প্রাণী একইভাবে শেখে না। শিখনের ক্ষেত্রে মানুষ বা প্রাণী তার নিজস্ব ভঙ্গিতে শিখে থাকে। শিখনের তত্ত্বগুলো মানুষ বা প্রাণীর শিখন প্রক্রিয়াকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এসব ব্যাখ্যার উপর ভিত্তি করে শিখন তত্ত্বের যে শ্রেণীবিভাগ করা হয় তা নিম্নে দেওয়া হলো। ক. আচরণবাদ, বিহেভিয়ারিজম, সমগ্রতাবাদ, গেস্টাল্ট থিওরি। গঠনবাদ, কনস্ট্রাকটিভিজম। ক. আচরণবাদ। আচরণবাদীদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন থর্নডাইক, ওয়াটসন, রায়নার, হাল, স্কিনার এবং প্যাভলভ। আচরণবাদীদের মতে শিখন হচ্ছে আচরণের পর্যবেক্ষণযোগ্য পরিবর্তন। মার্জেল, 1998। এবং শিখন সংগঠনের মূল উপাদান উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সম্মিলিত ফল। অন্যভাবে বলা যায়, শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ। তাদের মতে প্রত্যেকটি প্রতিক্রিয়া একটি উদ্দীপক দ্বারা সৃষ্ট। উদাহরণস্বরূপ, শিশুকে কলা দেখিয়ে বলা হলো কলা এবং কয়েকবার কলা দেখানোর সাথে সাথে কলা শব্দটি উচ্চারণ করার পর পরবর্তীতে কলা দেখিয়ে কোনো শব্দ উচ্চারণ না করলেও শিশুটি বলবে কলা। এক্ষেত্রে নির্দিষ্ট আচরণ ঘটার জন্য শিক্ষার্থীর নিকট উদ্দীপক বা স্টিমুলাস উপস্থাপন করা হয় এবং এর আলোকে শিক্ষার্থী উপযুক্ত প্রতিক্রিয়া করে, যার ফলে শিখন সংগঠিত হয় বা রেসপন্স হয়। আচরণে শিখন প্রক্রিয়ার এই উপাদানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক নিম্নের চিত্রে উপস্থাপন করা হলো। উদ্দীপক যোগ প্রতিক্রিয়া, স্টিমুলাস প্লাস রেসপন্স ইকুয়াল টু শিখন বা লার্নিং। চিত্র 1, শিখন প্রক্রিয়ার উপাদানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক। শিখনের মাধ্যমে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ বা অনুষঙ্গ স্থাপিত হয় সেগুলোকে আচরণবাদীরা বিভিন্নভাবে অভিহিত করেছেন। যেমন কেউ বলেন অভ্যাস বা হ্যাবিটস, কেউ বলেন উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধন, এসআর বন্ড, আবার কেউ বলেন সাপেক্ষ প্রতিক্রিয়া। আচরণবাদীদের মতে শিখনের সাহায্যে আমরা আসলে কতগুলো অভ্যাস আয়ত্ত করি। নতুন কোনো বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থী তার অতীতের এসব অভিজ্ঞতা বা অভ্যাস বর্তমান শিখন পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ তা শেখার চেষ্টা করে। পূর্বের অভিজ্ঞতা বা অভ্যাসের সাথে মিল রেখে বিষয়টি সে আয়ত্ত করতে না পারলে ভুল ও প্রচেষ্টা বা বারবার চর্চার মাধ্যমে তা করতে শিখে। আচরণবাদের বিশেষ বৈশিষ্ট্য হলো শেখার বিষয়বস্তু এবং প্রতিক্রিয়ার বারবার চর্চা বা অনুশীলন এবং শেখার জন্য পুরস্কার বা বলবর্ধক প্রয়োগ। সমগ্রতাবাদ। গেস্টাল্ট একটি জার্মান শব্দ যার অর্থ গঠন বা কাঠামো কিংবা সম্পূর্ণ আকার। গেস্টাল্টবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়ার্দিমার, কোহলার ও কফকার। গেস্টাল্টবাদীরা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন মতবাদের তীব্র সমালোচনা করে বলেন শিখন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। মানুষ বা প্রাণী কোনো সমস্যার সম্মুখীন হলে উদ্দীপকগুলোর প্রতি বিচ্ছিন্নভাবে বা অন্ধভাবে সাড়া দেয় না। তারা সমস্ত পরিস্থিতিকে সামগ্রিকভাবে অনুধাবন করে সমস্যাটি সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করে এবং অনুধাবনের ভিত্তিতে প্রতিক্রিয়া করে। এখানে সামগ্রিকভাবে সমস্যাটিকে বোঝার জন্য প্রাণী যে বিষয়টি ব্যবহার করে থাকে তাকে বলা হয় অন্তর্দৃষ্টি। একইভাবে শিক্ষার্থী যখন শিখনের বিভিন্ন অংশগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে তখন সে অপ্রাসঙ্গিক বস্তুগুলোকে দূরে সরিয়ে দিয়ে আসল সমস্যাটির সমাধান করতে পারবে। প্রাণী সামগ্রিকভাবে পরিস্থিতি অনুধাবন কিভাবে তার সমস্যার সমাধান করে সে বিষয়ে কোহলারের পরীক্ষণটি উল্লেখযোগ্য।
শিক্ষার্থীবৃন্দু, আপনারা এ পাঠে শিখনের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী পাঠগুলোতে আরও বিস্তারিতভাবে শিখন সংক্রান্ত থর্নডাইক, প্যাভলভ, স্কিনারের প্রমুখের তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন এবং তথ্য প্রক্রিয়াজাতকরণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হবে। গঠনবাদ। গঠনবাদের মূল ধারণা হলো ব্যক্তি বা শিক্ষার্থী কোনো তত্ত্ব বা জ্ঞানকে সরাসরি গ্রহণ করে না। কোনো কিছু সম্পর্কে ধারণা গঠন ও পুনর্গঠনের মাধ্যমে তার শিখন হয়ে থাকে। জ্ঞান কিভাবে গঠন হবে তা নির্ভর করে ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা, মানসিক সংগঠন এবং বিশ্বাসের উপর। গঠনবাদ অনুযায়ী ধারণা গঠনের মূল উপাদান হলো সামাজিক মিথস্ক্রিয়া, সোশিয়াল ইন্টারঅ্যাকশন বা ভাষা। শিশুরা বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান করে তার চারিপাশের পরিস্থিতি সম্পর্কে ধারণা গঠন করে এবং নতুন নতুন জ্ঞান অর্জন করে। শিখন তত্ত্বগুলোর মধ্যে বর্তমানে গঠনবাদ অত্যন্ত প্রভাব বিস্তারকারী একটি তত্ত্ব, যার দ্বারা শিক্ষার্থী কিভাবে শেখে এবং জ্ঞানের প্রকৃতি কিরূপ হবে ইত্যাদি ব্যাখ্যা করা যায়। যাদের কাজের মধ্য দিয়ে গঠনবাদের বিকাশ ঘটেছে তাদের মধ্যে জন ডিউই, জ্যাক পিয়াজে, ভাইগোটস্কি, ব্রুনার বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে গঠনবাদের প্রধান প্রতিকৃত হলেন জন ডিউই। তিনি কর্তৃত্বপরায়ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রক্রিয়া, অথরিটারিয়ান টিচিং প্রসেস এর পরিবর্তে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতির কথা বলেছেন। এটি প্রগতিশীল শিক্ষা, প্রোগ্রেসিভ এডুকেশন পদ্ধতি নামে পরিচিত। জ্ঞানীয় মতবাদের দ্বারা প্রভাবিত এই প্রগতিশীল শিক্ষাই পরে গঠনবাদ নামে আত্মপ্রকাশ করে। হক এবং হোসেন 2015 পৃষ্ঠা 137 এর মতে গঠনবাদের প্রকৃতি তিনটি মৌলিক তাত্ত্বিক ভিত্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন, বর্তমানে অর্জিত শিখনের ভিত তৈরি হয়েছে পূর্ববর্তী শিখনের কাঠামোর উপর। সকল শিখনই তত্ত্ব প্রক্রিয়াজাতকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বিষয়ের অর্থ বা সম্বোধন নির্ভর করে অন্যান্য বিষয়ের আন্তঃসম্পর্কের উপর। গঠনবাদকে দুটি ধারায় ব্যাখ্যা করা হয়ে থাকে। যেমন, 1. জ্ঞানমূলক গঠনবাদ, কগনিটিভ কনস্ট্রাকটিভিজম ও 2. সামাজিক গঠনবাদ, সোশিয়াল কনস্ট্রাকটিভিজম। গঠনবাদী শিখন পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক। এখানে মুখস্থ বিদ্যা বা শিক্ষক নির্ভরতাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থী কেন্দ্রিক শিখন প্রক্রিয়ায় পাঠদানের ক্ষেত্রে সমস্যাযুক্ত বিষয়বস্তু উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীর উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে শিক্ষা দেওয়া হয়ে থাকে। গঠনবাদীদের মতে বাহ্যিক বলবর্ধনের চেয়ে অন্তঃস্থ বলবর্ধন প্রক্রিয়াকে যদি উৎসাহিত করে শিখন প্রক্রিয়াকে পরিচালিত করা যায় তাহলে শিখন বেশি কার্যকর হবে। পাঠোত্তর মূল্যায়ন 6-2। বহু নির্বাচনী প্রশ্ন 1। শিখনের জন্য মানুষ বা প্রাণীর মধ্যে প্রেরণা বা তাগিদ থাকতে পারে। উক্তিটি কোন ধরনের শিখনের বৈশিষ্ট্য? একের খ, করণ শিখন। 2. কোনরূপ সন্তুষ্টি বা বলবর্ধক ছাড়া যে শিখন হয় তাকে কোন ধরনের শিখন বলা হয়? 2 এর ঘ, তাকে সুপ্ত শিখন বলা হয়। 3. তেঁতুল দেখলে মুখে পানি আসে কিন্তু ঘণ্টাধ্বনি শুনে মুখে আসে না। তেঁতুল ও ঘণ্টাধ্বনিকে একসাথে কয়েকবার উপস্থাপন করার পর ঘণ্টাধ্বনি শুনেই মুখে পানি আসে। এখানে ঘণ্টাধ্বনি কোন ধরনের উদ্দীপক? ঘণ্টাধ্বনি সাপেক্ষ উদ্দীপক হওয়ার কথা। 3 এর গ সাপেক্ষ উদ্দীপক। 4. অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ব্যক্তি বা প্রাণীর তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া পরিবর্তনই হল। 4 এর খ, জ্ঞানগত শিখন। 5. সুপ্ত শিখন নিয়ে গবেষণা করেন কে? 5 এর গ, সুপ্ত শিখন নিয়ে গবেষণা করেন টলম্যান ও হনজিক। গেস্টাল্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 6 এর ক, জার্মান। শিখন হলো উদ্দীপক ও প্রক্রিয়ার মধ্যে সংযোগ। এটি কোন তত্ত্বের মূল কথা? 7 এর খ,
আচরণবাদ। আচরণবাদীদের মতে শিখনের সাহায্যে আমরা আসলে কতগুলো ড্যাশ আয়ত্ত করি, শূন্যস্থানের জন্য নিচের কোনটি বসবে? কতগুলো অভ্যাস আয়ত্ত করি? ৮-এর গ হওয়ার কথা। ৮-এর গ। ৯, গঠনবাদীদের মতে শিখন কিভাবে হয়? ৯, ৯ খ, ধারণা গঠন ও পুনর্গঠনের মাধ্যমে। ১০, গঠনবাদের প্রধান প্রতিকৃত হলেন ১০-এর ক, জন ডিউই। ১১, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতির কথা কে বলেছেন? ১১ ঘ, জন ডিউই। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১, প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখনের সংজ্ঞা দিন। ২, সমগ্রতাবাদের মূল কথাটি লিখুন। ৩, সুপ্ত শিখন কি? ৪, প্রাসঙ্গিক শিখন কাকে বলে? ৫, আচরণবাদের মূল কথা কি? রচনামূলক প্রশ্ন ১, শিখনের শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করুন। ২, শিখন তত্ত্ব কি? শিক্ষকের কেন শিখন তত্ত্ব সম্পর্কে জানা প্রয়োজন? ৪, শিখনের বিভিন্ন তত্ত্বগুলো বর্ণনা করুন। ৪, গঠনবাদ বলতে কি বোঝেন? গঠনবাদের মূল কথা ব্যাখ্যা করুন। ৮, ৬-৩, থর্নডাইকের সংযোগবাদ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ। এই পাঠ শেষে আপনি থর্নডাইকের শিখন তত্ত্বের মূল কথা বলতে পারবেন, থর্নডাইকের পরীক্ষণটি বর্ণনা করতে পারবেন, থর্নডাইকের মুখ্য ও গৌণ সূত্রগুলো ব্যাখ্যা করে বলতে পারবেন। শিখন শেখানোর প্রক্রিয়ায় থর্নডাইকের তত্ত্ব প্রয়োগ কৌশল বর্ণনা করতে পারবেন। সংযোগবাদ মতবাদটি ই এল থর্নডাইক 1874 থেকে 1949 1898 সালে তার বিখ্যাত অ্যানিমাল ইন্টেলিজেন্স গ্রন্থে প্রকাশ করেন। থর্নডাইক বলেন, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগের মাধ্যমে শিখন হয়। তার মতে মানুষ বা প্রাণী কোনো বিষয়ে বারবার প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখে থাকে। এই পদ্ধতিটিকে তিনি বলেছেন প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন বা ট্রায়াল অ্যান্ড ইরর লার্নিং। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে প্রাণী কিভাবে শিখে থর্নডাইক তা একটি পরীক্ষণের মাধ্যমে দেখিয়েছেন। একটি ক্ষুধার্ত বিড়াল নিয়ে তিনি তার পরীক্ষাটি করেন। ক্ষুধার্ত বিড়াল নিয়ে তার প্রসিদ্ধ পরীক্ষণটি নিচে বর্ণনা করা হল। থর্নডাইক পরীক্ষণের শুরুতে একটি ক্ষুধার্ত বিড়ালকে খাঁচার মধ্যে রেখে এক টুকরো মাছ খাঁচার বাইরে এমনভাবে রাখেন যাতে বিড়ালটি মাছটিকে দেখতে পায়। মাছটি এমন দূরত্বে রাখা ছিল যে বিড়ালটি খাঁচা খুলে বাইরে আসলেই মাছটি পাবে। খাঁচার দরজাটা একটি ছিটকিনি দিয়ে এমনভাবে আটকানো ছিল যাতে অল্প চাপ লাগলেই ছিটকিনিটি খুলে যাবে। ক্ষুধার্ত বিড়ালটি প্রথমে খাঁচার ভিতর থেকে মাছটি পাবার জন্য চেষ্টা করতে লাগলো। বিড়াল নিয়ে থর্নডাইকের পরীক্ষণ উৎস নেট হতে সংগৃহীত। বিড়ালটি কখনো খাঁচার মধ্যে ছোটাছুটি করতে লাগলো, কখনো খাঁচাটি আঁচড়াতে লাগলো, আবার কখনো কামড়াতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীন ও এলোমেলোভাবে চেষ্টা করতে করতে হঠাৎ ছিটকিনির উপর বিড়ালটির পা লেগে দরজাটি খুলে গেল। বিড়ালটি বাইরে এসে মাছটি খেল। বিড়ালটিকে আবার ক্ষুধার্ত অবস্থায় খাঁচার মধ্যে রাখা হলো। বিড়ালটি একইভাবে এলোমেলো চেষ্টা করতে করতে হঠাৎ খাঁচার দরজা খুলে খাবারের কাছে পৌঁছাতে সমর্থ হলো। বিড়ালটি প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন কম ভুল করলো এবং অপেক্ষাকৃত কম সময়ে খাঁচা থেকে বেরিয়ে এলো। তৃতীয় দিনে তার প্রচেষ্টার সংখ্যা এবং সময় আরও কম লাগলো। এভাবে পরীক্ষণটি চালিয়ে দেখা গেল যে বিড়ালটির ভুলের সংখ্যা কমে আসছে এবং সময় কম লাগছে এবং একসময় বিড়ালটি আর কোনো ভুল প্রচেষ্টা করছে না। যখনই বিড়ালটি উদ্দীপক বা ছিটকিনির উপর চাপ বা প্রতিক্রিয়ার খাবার পাওয়া মধ্যে সঠিক সংযোগ স্থাপনে সমর্থ হলো, তখনই তার ছিটকিনি খোলার শিখন সমাপ্ত হলো। মানুষের শিখন সম্পর্কে থর্নডাইকের চিন্তাধারা তার প্রাণী সম্পর্কিত গবেষণার দ্বারা প্রভাবিত হয়। তার মতে মানুষ ও প্রাণীর শিখন মূলত একই প্রক্রিয়ায় ঘটে। শিখন কিভাবে হয় তা থর্নডাইক ৩টি মুখ্য নীতি বা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেন। শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা মুখ্য সূত্রগুলো সম্পর্কে জেনে নিই। থর্নডাইকের মুখ্য সূত্র ৩টি হচ্ছে: ক, প্রস্তুতির সূত্র ল অফ রেডিনেস, ফলাফলের সূত্র ল অফ ইফেক্ট, অনুশীলনের সূত্র ল অফ এক্সারসাইজ। ক, প্রস্তুতির সূত্র। থর্নডাইক বলেন শিখনের প্রথম শর্ত হলো মানসিক প্রস্তুতি। শিক্ষার্থীর মধ্যে যদি শিখার উদ্দেশ্য, ইচ্ছা, তাড়না,
ড্রাইভ বা আগ্রহ না থাকে তাহলে সে কোনো কিছু শেখার জন্য ব্যস্ত হবে না বা শিখতে চাইবে না, ফলে তার শিখন হবে না। শিখনের জন্য উপযুক্ত শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া আরও এক ধরনের প্রস্তুতি সম্পর্কে শিক্ষকের জানা প্রয়োজন। সেটি হলো পাঠকবাসের প্রস্তুতি বা রেডিনেস রিডিনেস রিডিং রেডিনেস। পাঠকবাসের প্রস্তুতির পূর্বে শিশুর পরিপক্কতা বা পরিণমন ম্যাচিউরিটি উপযুক্ত পর্যায়ে থাকতে হবে। প্রস্তুতি বলতে থর্নডাইক সরাসরি পরিপক্কতার কথা বলেননি। প্রস্তুতি বলতে তিনি প্রস্তুতিমূলক অভিযোজনকে বুঝিয়েছেন। প্রিপারেটরি অ্যাডজাস্টমেন্ট। খ. ফলাফলের সূত্র। থর্নডাইক বলেন, শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে এই সংযোগ এসআর বন্ড দৃঢ়তর ও স্থায়ী হয় যদি প্রাণীর নিকট তা সন্তোষজনক হয়। বিপরীতে সংযোগের ফল যদি বিরক্তিকর হয় সেক্ষেত্রে সংযোগ দুর্বল হবে, অর্থাৎ প্রাণী সে কাজটি বারবার করে যেটি করে তৃপ্তি ও আনন্দ পাওয়া যায়। শিক্ষাক্ষেত্রে এই তথ্যসূত্রটি অনেক গুরুত্ব রয়েছে। শিক্ষক পুরস্কার বা সাফল্যের অনুভূতি সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের শিখনকে ত্বরান্বিত করতে পারেন, আর শাস্তি বা ব্যর্থতার পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত আচরণকে অপসারণ করতে পারেন। গ. অনুশীলনের সূত্র। অনুশীলন নীতির দ্বারা থর্নডাইক সংযোগ বা অনুষঙ্গ অ্যাসোসিয়েশন কিভাবে শক্তিশালী বা দুর্বল হয় তা ব্যাখ্যা করেছেন। অনুশীলন বেশি হলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ বেশি শক্তিশালী হবে। অন্যদিকে অনুশীলনের অভাবে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ দুর্বল হতে থাকে। অনুশীলন নীতি অনুযায়ী শিখন পরিস্থিতির পুনরাবৃত্তি হলে প্রতিক্রিয়াটি কাঙ্ক্ষিত শিখন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং প্রতিক্রিয়াটি দীর্ঘদিন ও বর্তমান থাকে বা স্থায়ী হয়। তিনটি মুখ্য সূত্রের সাথে থর্নডাইক আরও 5টি গৌণ সূত্রের কথা উল্লেখ করেছেন যা মানুষের শিখনের সাথে সম্পর্কিত। সূত্রগুলো হলো: 1. একই উদ্দীপকের উদ্দেশ্যে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, ল অফ মাল্টিপল রেসপন্সেস টু দ্য সেম স্টিমুলাস। এই নীতিতে বলা হয়েছে যে মানুষ বা প্রাণী সমস্যার সম্মুখীন হলে একটির পর একটি অর্থাৎ অনেক রকম আচরণ করে সমস্যার সমাধান করতে চেষ্টা করে। যখন সঠিক প্রক্রিয়াটি ঘটে তখনই সাফল্য আসে। সমস্যার মূলে ব্যক্তি যদি তার আচরণ পরিবর্তন করতে না পারত, অর্থাৎ বহু ধরনের আচরণের ক্ষমতা যদি তার না থাকতো, তাহলে সঠিক প্রক্রিয়াটি কোনোদিন ঘটত না। সঠিক প্রক্রিয়ার জন্য মানুষ বা প্রাণীকে একাধিক প্রতিক্রিয়া করার যোগ্যতা থাকতে হবে। 2. দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার সূত্র, ল অফ অ্যাটিটিউড অফ ডিসপোজিশন। মানুষ বা প্রাণীর সামগ্রিক দৃষ্টিভঙ্গি বা উন্মুখতা দ্বারা শিখন নিয়ন্ত্রিত হয়। এই নীতি অনুযায়ী একজন ব্যক্তি কি করবে, কিসে সে আনন্দ পাবে আর কিসে সে বিরক্ত হবে তা নির্ভর করে তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার উপর। 3. আংশিক প্রতিক্রিয়ার সূত্র, ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি। এই নীতি অনুযায়ী একটি সমস্যার সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেশি জোর দেয়, অর্থাৎ শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী শিখন পরিস্থিতির কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগী হয়। এতে শিখন দ্রুত হয়। 4. সাদৃশ্যকরণ বা অনুরূপতার সূত্র, ল অফ অ্যাসিমিলেশন অর অ্যানালজি। এটিকে আত্মীকরণের নীতি বা সাদৃশ্যের ভিত্তিতে প্রতিক্রিয়ার নীতি বলা যায়। একটি নতুন পরিবেশে বা পরিস্থিতিতে মানুষ বা প্রাণী পূর্বে একই ধরনের অবস্থায় যা করেছিল সেই প্রতিক্রিয়া করে। 5. অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। এই নীতিতে বলা হয়েছে যে একটি প্রতিক্রিয়াকে যদি বিভিন্ন পরিস্থিতিতে অপরিবর্তিত রাখা যায় তাহলে সেটিকে শেষ পর্যন্ত একটি নতুন উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা যায়। যেমন একটি বিড়ালকে খাবার দেখিয়ে পেছনের 2 পায়ের উপর দাঁড়াতে শেখানোর পর যদি শুধুমাত্র দাঁড়াও বলা হয় তাহলেই সে তা করতে শেখে। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের তত্ত্বের প্রয়োগ। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের শিখনের সূত্রসমূহের যথেষ্ট গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে থর্নডাইক প্রদত্ত সূত্রগুলো শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজ করে নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো। 1. শিক্ষার জন্য শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকলেই শিখন সম্ভব।
শিক্ষার্থী যদি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত না থাকে সেক্ষেত্রে শেখাতে চাইলে তা ব্যর্থ হবে। তাই শিক্ষক, বাবা-মা শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতার বাইরে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন না। তার দৈহিক ও মানসিক পরিণমনের ম্যাচুরিটির উপর নির্ভর করেই তাকে শেখাবেন। ২. ফল লাভের সূত্রে বলা হয়েছে যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৃপ্তির বা আনন্দদায়ক হলে প্রাণী তা শেখে এবং শিখন স্থায়ী হয়। আর অতৃপ্তিকর হলে প্রাণী সহজেই তা ভুলে যায় কিংবা অতৃপ্তিকর পরিস্থিতি পরিহার করতে চায়। শিখন স্থায়ী করতে হলে শিক্ষক এমনভাবে পাঠদান করবেন যাতে পাঠ্য বিষয়গুলো শিক্ষার্থীদের নিকট আনন্দদায়ক ও বোধগম্য হয়। শিক্ষক পাঠদানের সময় সহজ হতে কঠিন বিষয়ের দিকে অগ্রসর হবেন। সহজ পাঠ দিয়ে আরম্ভ করলে শিক্ষার্থীরা সফলতার মধ্যে দিয়ে শিখবে। শিক্ষক বিভিন্ন ধরনের প্রশংসামূলক শব্দ যেমন বাহ বাহ, বেশ, চমৎকার হয়েছে, ভালো ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীদের আনন্দদায়কভাবে কোনো বিষয় শেখাতে পারেন। শিক্ষক উৎসাহ দান, স্বীকৃতি প্রদান, এমনকি মুখভঙ্গি দিয়েও শিক্ষার্থীকে পাঠ মনোযোগী করে তুলতে পারেন। শিক্ষককে মনে রাখতে হবে, প্রথমেই শিক্ষার্থীরা যদি কঠিন সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় তাহলে তার মাঝে হতাশা আসবে এবং শিখন বিষয়টি তাদের কাছে ভীতিকর হয়ে উঠবে। থর্নডাইকের অনুশীলনীর সূত্রে বলা হয়েছে যে শিখনের একটি শর্ত হচ্ছে বারবার চর্চা বা অনুশীলন করা। চর্চা না করলে শিক্ষার্থী শেখা জিনিস ভুলে যাবে। কবিতা, বানান, নামতা, অঙ্ক ইত্যাদি শিখনের সময় শিক্ষার্থীদেরকে অনুশীলনের সুযোগ দিতে হবে যাতে তারা বিষয়টি ভালোভাবে শিখতে পারে। থর্নডাইকের গৌণ সূত্রগুলোকেও শিক্ষাক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। যেমন: ক. শিক্ষার্থীদের নিজেদের চেষ্টা বা বহু ধরনের আচরণের ক্ষমতা দ্বারা কোনো সমস্যার সমাধান করার সুযোগ দিতে হবে। খ. শিক্ষার্থীদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে শিক্ষক শ্রেণীতে পাঠদানের জন্য আনন্দদায়ক ও সুখকর পরিবেশ সৃষ্টি করবেন যাতে শিখনকে ত্বরান্বিত করা যায়। গ. পাঠ সহায়ক করার জন্য শিক্ষক পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশের কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ বা মনোযোগ করবেন। ঘ. শিক্ষার্থীদের অজানা বা কঠিন বিষয় শেখানোর সময় জানা থেকে অজানা এবং সহজ থেকে কঠিন বিষয় সাদৃশ্যের ভিত্তিতে শেখাবেন। পাঠোত্তর মূল্যায়ন 6.3। বহুনির্বাচনী প্রশ্ন 1. থর্নডাইকের অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি কত সালে প্রকাশিত হয়? 1 খ. 1898। থর্নডাইকের মতে শিখন কিভাবে হয়? 2 ক. প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে। 3. পাঠাভ্যাসের প্রস্তুতির পূর্বে শিশুর মাঝে নিচের কোনটি করতে হবে? 3 ঘ. পরিপক্কতা। 4. শিক্ষক পুরস্কার বা সাফল্যের অনুভূতি সৃষ্টি করেন যাতে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত হয়। 4 ক. ত্বরান্বিত হয়। 5. উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ শক্তিশালী করার জন্য নিচের কোনটি প্রয়োজন? 5 ক. অনুশীলন। শিখনের জন্য শিক্ষার্থীর একটি কোনটি থাকা প্রয়োজন? 6 ক. শারীরিক ও মানসিক প্রস্তুতি। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। থর্নডাইকের মতবাদের মূল বা মুখ্য সূত্রগুলো উল্লেখ করুন। শিখনের সাথে সম্পর্কিত থর্নডাইকের গৌণ সূত্রগুলো লিখুন। অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্রটি লিখুন। রচনামূলক প্রশ্ন। শিখন সংক্রান্ত থর্নডাইকের পরীক্ষণটি বর্ণনা করুন। থর্নডাইকের শিখন মতবাদটি আলোচনা করুন। থর্নডাইকের মতবাদের মূল বা মুখ্য সূত্রগুলো বর্ণনা করুন। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের মতবাদটি কিভাবে প্রয়োগ করা যায় ব্যাখ্যা করুন। পাঠ 6.4 প্যাভলভের চিরায়ত সাপেক্ষীকরণ এবং শ্রেণীকক্ষের প্রয়োগ। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি সাপেক্ষীকরণ কি তা বলতে পারবেন। প্যাভলভের চিরায়ত সাপেক্ষীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে পারবেন। প্যাভলভের সাপেক্ষীকরণ পরীক্ষাটি বর্ণনা করতে পারবেন। শিখন শেখানো প্রক্রিয়ায় সাপেক্ষীকরণের প্রয়োগ ও কৌশল বর্ণনা করতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা পূর্ববর্তী পাঠে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন কিভাবে হয় এবং শিক্ষক কিভাবে থর্নডাইকের তত্ত্বটি শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবেন সে সম্পর্কে জেনেছেন।
এ পাঠে প্যাভলভের চিরায়ত সাপেক্ষীকরণ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে। স্বনামধন্য রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান পি প্যাভলভ 1849 থেকে 1936 চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্বের প্রবর্তক। সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তী কন্ডিশনিং বলতে বোঝায় একটি নিরপেক্ষ উদ্দীপককে নিউট্রাল স্টিমুলাস স্বাভাবিক উদ্দীপকের বা আনকন্ডিশনড স্টিমুলাস এর সাথে বারবার সংযুক্ত করলে একসময় নিরপেক্ষ উদ্দীপকটি নিজেই সাপেক্ষ উদ্দীপকের বা কন্ডিশনড স্টিমুলাস এর মতো কাজ করে এবং সাপেক্ষ প্রতিক্রিয়াটি করতে সক্ষম হয়। শিক্ষার্থীবৃন্দ, পাঠ 6.2 এ সাপেক্ষীকরণের উদাহরণ হিসেবে তেঁতুল ও ঘণ্টাধ্বনির কথাটি নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। আপনাদের সুবিধার্থে সাপেক্ষীকরণ প্রক্রিয়াটিকে নিচের বক্সে উপস্থাপন করা হলো। স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক, নিরপেক্ষ উদ্দীপক যোগ স্বাভাবিক উদ্দীপক সমান স্বাভাবিক উদ্দীপক, সাপেক্ষ উদ্দীপক থেকে সাপেক্ষ উদ্দীপক, চিরায়ত সাপেক্ষীকরণ প্রতিক্রিয়া। সাপেক্ষীকরণের মাধ্যমে প্রাণী কিভাবে শিখে তা ব্যাখ্যা করার জন্য প্যাভলভ যে উল্লেখযোগ্য পরীক্ষণটি করেছিলেন তা নিচে বর্ণনা করা হলো। একটি ক্ষুধার্ত কুকুরের উপর তিনি তার পরীক্ষণটি চালিয়েছিলেন। পরীক্ষণটি করার জন্য পরীক্ষণাগারটিকে এমনভাবে সজ্জিত করা হয় যাতে যান্ত্রিক উপায়ে মাংস কুকুরের মুখের পরিবেশন করা সম্ভব এবং পরীক্ষক একটি কক্ষ থেকে সবকিছু দেখতে পান। তবে কুকুরটি পরীক্ষককে দেখতে পেত না। পরীক্ষণের শুরুতে মেট্রোনোম নামক এক ধরনের পরিমাপক ঘড়ি চালিয়ে দেওয়া হয়। কুকুরটিকে প্রথমে ঘণ্টার শব্দ শোনানো হয়। দেখা গেল ঘণ্টার শব্দ শুনে কুকুরটি প্রথমে কান খাড়া করে, তবে লালাক্ষরণ করে না। এক্ষেত্রে ঘণ্টার শব্দটি নিরপেক্ষ উদ্দীপক বা নিউট্রাল স্টিমুলাস। কয়েক সেকেন্ড পরে কুকুরটিকে মাংস দেওয়া হলো। মাংস দেওয়ার পর দেখা গেল কুকুরটির মুখ থেকে লালা নির্গত হচ্ছে এবং পরিমাপক বোতলটিতে জমা হচ্ছে। এখানে ক্ষুধার্ত কুকুরটির কাছে মাংস ছিল স্বাভাবিক উদ্দীপক আনকন্ডিশনড স্টিমুলাস এবং লালাক্ষরণ ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া বা আনকন্ডিশনড রেসপন্স। চিত্র 2 প্যাভলভের পরীক্ষণ। উৎস নেট থেকে সংগৃহীত। পরীক্ষক এরপর প্রথমে ঘণ্টার জন্য শব্দ শোনানোর পর এই কুকুরটিকে মাংস দেওয়া শুরু করলেন। বেশ কয়েকবার শব্দের পর এই কুকুরটিকে মাংস দেওয়ার এক পর্যায়ে দেখা গেল মাংস না দিলেও শুধুমাত্র ঘণ্টার শব্দ শোনার সাথে সাথেই কুকুরটির মুখ থেকে লালা নির্গত হয়। এখানে ঘণ্টার শব্দটি হচ্ছে সাপেক্ষ উদ্দীপক বা কন্ডিশনড স্টিমুলাস এবং এই শব্দটিকে মাংসের সাথে উপস্থাপন করে সাপেক্ষীকরণ বা কন্ডিশনড করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন চলুন এবার আমরা প্যাভলভের পরীক্ষণে কিভাবে সাপেক্ষীকরণ হয় সে প্রক্রিয়াটি নিচে উপস্থাপিত ছকের মাধ্যমে জেনে নিই। স্বাভাবিক উদ্দীপক যোগ স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ। নিরপেক্ষ উদ্দীপক ঘণ্টাধ্বনির শব্দ থেকে স্বাভাবিক উদ্দীপক মাংস স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ। সাপেক্ষ উদ্দীপক ঘণ্টার ধ্বনির শব্দ সাপেক্ষ প্রতিক্রিয়া লালাক্ষরণ। চিরায়ত সাপেক্ষীকরণ প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা প্যাভলভের পরীক্ষণ থেকে সাপেক্ষ প্রতিক্রিয়া বা সাপেক্ষীকরণ কিভাবে হয় তা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসুন শিক্ষাক্ষেত্রে প্যাভলভের সাপেক্ষীকরণ কিভাবে প্রয়োগ করা বা কাজে লাগানো যায় সে সম্পর্কে জেনে নিই। শিক্ষাক্ষেত্রে প্যাভলভের সাপেক্ষ প্রতিবর্তী বা সাপেক্ষীকরণের প্রয়োগ। শিক্ষাক্ষেত্রে প্যাভলভের তত্ত্বের গুরুত্ব অনেক। প্যাভলভ মনে করেন শিক্ষালব্ধ বিভিন্ন ধরনের অভ্যাস, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সবকিছু হলো এক ধরনের অবিচ্ছিন্ন সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। শিক্ষাক্ষেত্রে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার এরূপ কিছু প্রয়োগ নিচে আলোচনা করা হলো। 1. শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বা সাপেক্ষীকরণের বেশ গুরুত্ব রয়েছে। সাপেক্ষীকরণের মাধ্যমেই শিশু বিভিন্ন বস্তুর নাম শিখে থাকে। উদাহরণস্বরূপ, শিশু জীবনের শুরুতে কেবলমাত্র কতগুলো অর্থহীন শব্দ উচ্চারণ করতে পারে। যখন তার ভাষায় বিকাশ হতে থাকে তখন সে দেখে কোনো বিশেষ শব্দ উচ্চারণ করলে সে যে জিনিসটি চাচ্ছে তা পাচ্ছে। উদাহরণস্বরূপ, গ্লাসের সাথে পানি অথবা ফিডারের সাথে দুধকে সংযোগ করার মাধ্যমে জিনিসটি বোঝানোর চেষ্টা করে বা শেখে।
এভাবেই ধীরে ধীরে সে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুটি দেখলে বা বোঝাতে গেলে ওই শব্দটি উচ্চারণ করে এবং শব্দটি আয়ত্ত করে নেয়। 2. শিশুদের অনেকগুলো অভ্যাস, যেমন সকালে ঘুম থেকে ওঠা, বিশেষ করে খাওয়া, পড়তে বসা কিংবা বিছানায় শুতে যাওয়া ইত্যাদি সাপেক্ষীকরণের মাধ্যমেই গড়ে তোলা হয়। 3. আবেগিক বিকাশের ক্ষেত্রে সাপেক্ষীকরণের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। ভয়, ঘৃণা, বিরক্তি, পছন্দ অপছন্দ প্রভৃতি মনোভাবগুলো সাপেক্ষীকরণের মাধ্যমেই সৃষ্টি হয়। বিদ্যালয়ে শিক্ষকের আচরণ বা তার শেখানোর পদ্ধতি যদি শিক্ষার্থীর কাছে বিরক্তিকর বা ভীতিকর হয়, তবে ওই শিক্ষণ পদ্ধতি বা শিক্ষকের প্রতি যে ভয় তা পাঠ্য বিষয়টিতে সঞ্চালিত হয়ে যায়। বিষয়টি শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে এক ধরনের ভীতি জন্মে, যদিও বিষয়টির প্রতি তার কোনো ভয় ছিল না। উদাহরণস্বরূপ, বিদ্যালয়ে ইংরেজি বা গণিত শিক্ষককে শিক্ষার্থী ভয় পায় বলেই সে ইংরেজি বা গণিত বিষয়টিকে ভয় পেতে শিখে। এটি সব বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। শিক্ষণ পদ্ধতিটির ত্রুটি বা অন্য কোনো অপ্রাসঙ্গিক কারণ থেকে উদ্ভূত আবেগ যাতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণীয় বিষয়, শিক্ষক ও স্কুলের প্রতি কোনোরূপ ভয় বা বিরূপ মনোভাবের সৃষ্টি না করে, সেদিকে পিতা-মাতা ও শিক্ষক সকলকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে। 4. শুধুমাত্র ভালো অভ্যাস গঠনের নয়, খারাপ বা নেতিবাচক অভ্যাস বর্জনেও প্যাভলভের সাপেক্ষীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খারাপ অভ্যাস বর্জন বা বিলুপ্তির জন্য প্রয়োজন পুরস্কারটি অপসারণ করা। উদাহরণস্বরূপ, শিক্ষার্থী পাঠদানের সময় কথা বললে বা বাড়ির কাজ ঠিকমতো না নিয়ে আসলে শিক্ষক খেলার পিরিয়ডে তাকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন। এতে করে শিক্ষার্থীরা পরবর্তীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবে এবং সঠিক আচরণ করতে শিখবে। পাঠোত্তর মূল্যায়ন 4. বহু নির্বাচনী প্রশ্ন 1. সাপেক্ষীকরণ তত্ত্বের প্রবর্তক হলেন? সাপেক্ষীকরণ 1 গ. প্যাভলভ। প্যাভলভের পরীক্ষণে নিচের কোনটি সাপেক্ষ উদ্দীপক? 2 খ. ঘণ্টাধ্বনির শব্দ। 3. মাংস থেকে কুকুরের লালাক্ষরণকে কোন ধরনের প্রতিক্রিয়া বলা হয়? 3 ক. স্বাভাবিক প্রতিক্রিয়া। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। সাপেক্ষীকরণের ধারণাটি লিখুন। নিরপেক্ষ উদ্দীপক কি? স্বাভাবিক উদ্দীপক কাকে বলে? সাপেক্ষীকরণ প্রক্রিয়াটি ছকের মাধ্যমে উপস্থাপন করুন। রচনামূলক প্রশ্ন। সাপেক্ষীকরণ বলতে কি বোঝায়? সাপেক্ষীকরণ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করুন। 2. প্যাভলভের সাপেক্ষীকরণের পরীক্ষণটি বর্ণনা করুন। 3. শিক্ষাক্ষেত্রে প্যাভলভের সাপেক্ষীকরণের ধারণাটি কিভাবে প্রয়োগ করা যায় আলোচনা করুন। পাঠ 5. স্কিনারের করণ শিখন এবং শ্রেণীকক্ষের প্রয়োগ। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি স্কিনারের করণ শিখন কি তা বলতে পারবেন। স্কিনারের করণ শিখনের পরীক্ষণটি বর্ণনা করতে পারবেন। স্কিনারের তত্ত্বটি কিভাবে শিখন শেখানো প্রক্রিয়ায় প্রয়োগ করা যায় তা ব্যাখ্যা করতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, এ পাঠে আরেক ধরনের শিখন তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। তত্ত্বটি হলো স্কিনারের করণ শিখন। আমরা একই সাথে শ্রেণীকক্ষে করণ শিখনের ধারণা কিভাবে প্রয়োগ করা যায় সেটি নিয়েও আলোচনা করব। করণ শিখনের প্রবর্তক হলেন বি.এফ. স্কিনার, 1904। স্কিনারের মতে, প্রাণী সেই আচরণই শিখে যা তার কোনো প্রয়োজন বা অভাব পরিতৃপ্তি করে। যেমন, শিশু ক্ষুধা পেলেই কাঁদে। কান্নাকে সে খাদ্য পাওয়ার অস্ত্র বা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে এবং কান্নার মাধ্যমে সে তার অভাবের পরিতৃপ্তি ঘটায়। তাই বলা যায়, যে আচরণ মানুষ বা প্রাণীর জীবনে কোনো প্রেষণা বা অভাব মেটায়, সে আচরণ শেখাকেই বলা হয় করণ শিখন। করণাচরণ শেখার প্রক্রিয়ায় কোনো একটি নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে আচরণ সংঘটিত হয় এবং সংঘটিত আচরণের জন্য বলবর্ধক বা রিইনফোর্সমেন্ট দিয়ে সে আচরণকে উৎসাহিত বা নিরুৎসাহিত করা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় করণ সাপেক্ষীকরণ, কন্ডিশনিং। করণ সাপেক্ষীকরণে কোনো নির্দিষ্ট আচরণের প্রতি প্রতিক্রিয়া করার জন্য আগে থেকে কোনো উদ্দীপক ব্যবহার করা হয় না, বরং প্রতিক্রিয়া বা আচরণ সংগঠনের পর প্রাণী পুরস্কার লাভ করে থাকে যাকে বলা হয় বলবর্ধক বা রিইনফোর্সমেন্ট।
প্রাণী কিভাবে শেখে তার উপর স্কিনার যে পরীক্ষণ করেছিলেন তা নিচে বর্ণনা করা হলো। বিএফ স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুর নিয়ে তার পরীক্ষণটি করেন। পরীক্ষণটি করার জন্য তিনি একটি বাক্সে খাঁচা ব্যবহার করেন যাকে বলা হয় স্কিনার বক্স। বক্সটির একপাশে একটি চাবি আছে। চাবিটিকে চাপ দিলে বক্সের ভিতর নির্দিষ্ট একটি পাত্রে পানি বা খাদ্য যান্ত্রিক উপায়ে উপস্থিত হয়। খাবার খোঁজার জন্য ক্ষুধার্ত ইঁদুরটি খাঁচার ভেতর ছোটাছুটি করার সময় হঠাৎ একবার চাবিতে চাপ পড়ে যায়। চাবিতে চাপ পড়ে যাওয়ার সাথে সাথে খাঁচার ভেতর খাবার চলে আসে এবং ইঁদুরটি খাবার খায়। তবে ইঁদুরটি প্রথমে খেয়াল করেনি যে চাবিতে চাপ দেওয়ার ফলে খাবার এসেছে। এরপর ইঁদুর খাবারের আশায় বারবার ছোটাছুটি করতে লাগলো। এবার দ্বিতীয়বার হঠাৎ করে চাবিতে চাপ পড়ার সাথে সাথে আবার খাবার আসলো। তৃতীয়বারও ইঁদুরটি দৈবাত চাবিতে চাপ দিল এবং খাবার আসলে ইঁদুরটি খেলো। চতুর্থবার চাবিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরটি খাবার খেতে ঢুকলো, কারণ ইঁদুরটি ইতোমধ্যে বুঝে গেল যে চাবিতে চাপ দেওয়ার সাথে খাবার পাওয়ার একটি সম্পর্ক রয়েছে। এরপর ইঁদুরটি খুব ঘন ঘন চাবিতে চাপ দিতে লাগলো এবং খাবারের জন্য। এখানে ইঁদুরটি চাপ দেওয়া ও খাবার পাওয়ার সাথে সংযোগ স্থাপন করে খাবার খেতে শিখল। এখানে খাবার বলবর্ধকের ভূমিকা পালন করেছে, যার ফলে খাবার পাওয়ার আশায় ইঁদুরটি চাবিতে চাপ দিতে শিখেছে। শিক্ষার্থীবৃন্দ, চলুন এবার বলবর্ধক সম্পর্কে জেনে নিই। বলবর্ধকের ধারণা, কনসেপ্ট অফ রিইনফোর্সমেন্ট। কোনো উদ্দীপক যদি একটি প্রক্রিয়ার সম্ভাবনা বা হার বৃদ্ধি করে তবে তাকে বলা হয় বলবর্ধক। এখানে উদ্দীপকটি পুরস্কার হিসেবে কাজ করে। এক্ষেত্রে প্রাণী পুরস্কারের লোভে প্রতিক্রিয়াটি বারবার করতে চায়। বলবর্ধক রিইনফোর্সমেন্ট দু ধরনের হয়, যেমন ধনাত্মক বলবর্ধক পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং ঋণাত্মক বলবর্ধক বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ধনাত্মক বলবর্ধক। ধনাত্মক বলবর্ধক হলো এমন একটি শর্ত যার উপস্থিতিতে প্রাণীর মধ্যে নির্দিষ্ট আচরণ করার প্রবণতা বৃদ্ধি পায়। বিপরীতে ঋণাত্মক বলবর্ধকের ক্ষেত্রে প্রাণী কোনো কাজ পুনরায় করতে নিরুৎসাহিত বোধ করে। উদাহরণস্বরূপ, স্কিনারের পরীক্ষণে ইঁদুরটি চাবিতে চাপ প্রতিক্রিয়া দেখে খাবার বা পুরস্কার ধনাত্মক বলবর্ধক পেত বলেই সে ওই প্রক্রিয়াটি বারবার করত। প্রক্রিয়ার পর যদি খাবারের পরিবর্তে বৈদ্যুতিক শক ঋণাত্মক বলবর্ধক দেওয়া হয় তবে ইঁদুরটি তার চাবিতে চাপ দেবে না, অর্থাৎ আচরণ সংগঠিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচরণ শেখানোর জন্য বলবর্ধক কিভাবে দেওয়া হবে তার জন্য একটি অনুসূচি বা শিডিউল অনুসরণ করা হয়। বলবর্ধকের এই অনুসূচি বা শিডিউল অফ রিইনফোর্সমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয় কখন বলবর্ধক প্রদান করা হবে আর কখন হবে না। বলবর্ধকের অনুসূচি দু ধরনের হয়, অবিরাম বলবর্ধক বা কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট ও স্ববিরাম বলবর্ধক বা পার্শিয়াল রিইনফোর্সমেন্ট। যদি প্রাণী যতবার কাঙ্ক্ষিত আচরণ করবে, অর্থাৎ চাবিতে চাপ দিবে, ততবারই যদি বলবর্ধক বা খাবার প্রদান করা হয় তবে তাকে অবিরাম বলবর্ধক বলে। যদি প্রতিটি আচরণের পর বলবর্ধক না দিয়ে মাঝে মাঝে বলবর্ধক প্রদান করা হয় তবে সেটিকে বলা হয় স্ববিরাম বলবর্ধক। প্রকৃতি অনুযায়ী অবিরাম বলবর্ধককে দুভাগে ভাগ করা হয়, যেমন অনুপাত ভিত্তিক অনুসূচি বা রেশিওড শিডিউল এবং সময় ভিত্তিক অনুসূচি বা ইন্টারভাল শিডিউল। অনুপাত ভিত্তিক অনুসূচিটি নির্ধারণ করে যে প্রতি আচরণে বলবর্ধক না দিয়ে কতটি আচরণের পর বলবর্ধক প্রদান করা হবে, আর সময় ভিত্তিক অনুসূচির মাধ্যমে নির্ধারণ করা হয় যে কত সময় পর পর বলবর্ধক দেয়া হবে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আপনারা করণ শিখন কি, করণ শিখন নিয়ে স্কিনারের পরীক্ষণ এবং বলবর্ধক সম্পর্কে জানলেন। পরবর্তী অংশে স্কিনারের তত্ত্ব এবং মতবাদটি শিক্ষক কিভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আলোচনা করা হবে। শিক্ষাক্ষেত্রে স্কিনারের তত্ত্ব ও মতবাদের প্রয়োগ। প্রাণী ও মানুষের সব রকমের প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে স্কিনারের তত্ত্বের প্রয়োগ দেখতে পাওয়া যায়।
করণ শিখনের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টি বা তৃপ্তি লাভ, যাকে স্কিনার বলেছেন পুরস্কার অর্থাৎ বলবর্ধক রিইনফোর্সমেন্ট। কোনো আচরণের পরিবর্তন বা শিখন তখনই সম্ভব হবে যখন তা করার সঙ্গে সঙ্গে ব্যক্তি বা প্রাণী পুরস্কৃত হয়। শ্রেণী শিক্ষাকে সার্থক করতে হলে শিক্ষার্থীকে নতুন বা কাঙ্ক্ষিত আচরণ শেখানোর ক্ষেত্রে বিভিন্ন উপায়ে নানা প্রকার বলবর্ধক প্রয়োগ করতে হবে, অথবা কোনো আচরণকে নিরুৎসাহিত করতে হলে পুরস্কার বা বলবর্ধকের ব্যবহারকে প্রত্যাহার করতে হবে। শিক্ষাক্ষেত্রে স্কিনারের তত্ত্ব বা মতবাদ প্রয়োগের ক্ষেত্রে নিচের বিষয়গুলো মনে রাখতে হবে। ক. কাঙ্ক্ষিত আচরণ বা শিখন সাধনের জন্য শিক্ষককে যথাযথ সংকেত বা পুরস্কার দিতে হবে। খ. শিখন পদ্ধতির প্রত্যেকটি স্তর হবে সংক্ষিপ্ত এবং তা আগের শেখা আচরণের উপর ভিত্তি করে হবে। গ. শিখনের প্রথম দিকে পুরস্কার দিতে হবে, ক্রমান্বয়ে পুরস্কার কমিয়ে এনে তা মাঝে মাঝে সতর্কতার সাথে দিতে হবে। এতে শিক্ষার্থীর সঠিক আচরণ বা শিখন দীর্ঘস্থায়ী হবে। ঘ. সঠিক আচরণ বা প্রতিক্রিয়া করার পরপরই পুরস্কার দিতে হবে, কারণ পুরস্কার দিতে বিলম্ব হলে শিখন বিঘ্নিত হতে পারে। একইভাবে অনাকাঙ্ক্ষিত আচরণ করার সাথে সাথেই শিক্ষার্থীকে পুরস্কার থেকে বঞ্চিত করতে হবে। এতে করে শিক্ষার্থী শিখতে পারবে কোন আচরণটি প্রত্যাশিত এবং কোনটি অপ্রত্যাশিত। এভাবে শিক্ষার্থীদের মাঝে অভ্যাস বা কাঙ্ক্ষিত আচরণ গড়ে তোলা সম্ভব। পাঠোত্তর মূল্যায়ন 5 বহু নির্বাচনী প্রশ্ন 1. করণ শিখন তত্ত্ব বা মতবাদটির প্রবর্তক কে? 1 ঘ. স্কিনার। 2. কোন উদ্দীপক যদি একটি প্রতিক্রিয়ার সম্ভাবনা বা হার বৃদ্ধি করে তবে তাকে বলা হয় 2 ক. বলবর্ধক। 3. ঋণাত্মক বলবর্ধক প্রদানের ক্ষেত্রে প্রাণীকে আচরণ করার জন্য 3 খ. নিরুৎসাহিত করা হয়। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। করণ শিখন বলতে কি বোঝায়? বলবর্ধক কি? বলবর্ধক কত প্রকার উল্লেখ করুন। রচনামূলক প্রশ্ন। করণ শিখন বা সাপেক্ষীকরণ বলতে কি বোঝায়? করণ শিখন নিয়ে স্কিনারের পরীক্ষণটি বর্ণনা করুন। 2. বলবর্ধকের প্রকারভেদ বিস্তারিত বর্ণনা করুন। 3. শিক্ষাক্ষেত্রে করণ শিখনের ব্যবহার কিভাবে করা যায় আলোচনা করুন। পাঠ 6 অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি অন্তর্দৃষ্টিমূলক শিখন কি তা বলতে পারবেন। অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের পরীক্ষণটি ব্যাখ্যা করতে পারবেন। শিখন শেখানো প্রক্রিয়ায় অন্তর্দৃষ্টিমূলক শিখন ধারণার প্রয়োগ কিভাবে করা যায় তা বর্ণনা করতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, পূর্বের পাঠে আপনারা স্কিনারের করণ শিখন সম্পর্কে জেনেছেন। এ পাঠে আমরা আরেকটি শিখন তত্ত্ব সম্পর্কে জানব। এ পাঠের আলোচনার বিষয় হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ। গেস্টাল্টবাদীরা অন্তর্দৃষ্টিমূলক শিখন নিয়ে কাজ করেন, যা সমগ্রতাবাদ নামে পরিচিত। গেস্টাল্ট কথাটি একটি জার্মান শব্দ। এর অর্থ হলো গঠন বা কাঠামো কিংবা সম্পূর্ণ আকার। গেস্টাল্টবাদী মনোবিজ্ঞানীদের মতে ওয়ার্দিমার, কোহলার ও কফকার নাম উল্লেখযোগ্য। গেস্টাল্টবাদী মনোবিজ্ঞানীরা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন মতবাদের তীব্র সমালোচনা করেন। তাদের মতে শিখন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, শিখন একটি সামগ্রিক প্রক্রিয়া। প্রাণী যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন এর অন্তর্গত উদ্দীপকগুলোর প্রতি বিচ্ছিন্নভাবে অন্ধভাবে সাড়া দেয় না, বরং প্রাণী প্রথমে সমস্ত পরিস্থিতিকে সামগ্রিকভাবে অনুধাবন করার চেষ্টা করে সমস্যার সমাধান করার চেষ্টা করে। প্রাণীর মাঝে এই সমস্যা সমাধানের উপলব্ধিটা হঠাৎ করে আসে, যাকে বলা হয় অন্তর্দৃষ্টি বা ইনসাইট। প্রাণী এই অন্তর্দৃষ্টির সাহায্যে সামগ্রিকভাবে সমস্যাটি অনুধাবন করে তার প্রতি প্রতিক্রিয়া করে বা সমস্যার সমাধান করে। শিক্ষাক্ষেত্রেও কথাটি প্রযোজ্য। শিক্ষার্থী যখন শিখনের বিভিন্ন অংশগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারে তখন সে অপ্রাসঙ্গিক বস্তুগুলোকে দূরে সরিয়ে দিয়ে আসল সমস্যাটির সমাধান করতে পারে। এ প্রসঙ্গে কোহলারের পরীক্ষণটির কথা উল্লেখ করা যেতে পারে। পরীক্ষণটি নিচে বর্ণনা করা হলো। বিজ্ঞানী কোহলার
সুলতান নামের এক শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষণ করেন। পরীক্ষণে একটি শিম্পাঞ্জিকে খাঁচায় বন্ধ করে রাখা হয়। খাঁচার ভিতরে দুটো বাঁশের টুকরো রাখা ছিল। বাঁশের একটি টুকরোর মধ্যে আরেকটি ঢুকালে সেটি একটি লাঠির আকার ধারণ করে। পরীক্ষণটি করার জন্য খাঁচার বাইরে কিছু দূরে কয়েকটা কলা রাখা হয়। কলাগুলোর দূরত্ব এমন ছিল যে শিম্পাঞ্জিটি হাত বাড়িয়ে বা বাঁশের একটি টুকরা দিয়ে কলা নিতে পারবে না। শিম্পাঞ্জিটি প্রথমে খাঁচার ভেতর থেকে হাত বাড়িয়ে কলা পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর সে একটি বাঁশের টুকরো নিয়ে তা দিয়ে কলাগুলো আনার চেষ্টা করলো এবং ব্যর্থ হলো। এভাবে কয়েকবার ব্যর্থ হওয়ার পর শিম্পাঞ্জিটি একসময় বাঁশের টুকরো দুটো নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে এবং এভাবেই নাড়াচাড়া করতে করতে হঠাৎ বাঁশের একটি টুকরার ভেতর অন্য টুকরোটি ঢুকে গিয়ে দুটো অংশ মিলে একটি লম্বা বাঁশে পরিণত হলো। এই ঘটনাটির সাথে সাথে শিম্পাঞ্জিটির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে আর উদ্দেশ্যহীনভাবে কলা পাওয়ার চেষ্টা না করে লম্বা বাঁশটির সাহায্যে কলাগুলো নিজের কাছে নিয়ে আসলো। গেস্টাল্টবাদীদের মতে এক্ষেত্রে শিম্পাঞ্জিটি আসলে সামগ্রিকভাবে পরিস্থিতি প্রত্যক্ষণ করেছিল। এর ফলে তার মধ্যে যে অন্তর্দৃষ্টি সৃষ্টি হয় তা দিয়ে সে সমস্যাটির সমাধান করে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কে জানলেন। প্রাণী কিভাবে অন্তর্দৃষ্টির মাধ্যমে সমগ্র পরিস্থিতি অনুধাবন করে কোনো সমস্যার সমাধান করে কোহলারের পরীক্ষা থেকে সে সম্পর্কে জানতে পারলেন। এবার আসুন আমরা জানার চেষ্টা করি শিক্ষাক্ষেত্রে কিভাবে সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখনকে ব্যবহার করা যায়। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রয়োগ। শিক্ষাক্ষেত্রে সমগ্রতাবাদ প্রতিক্রিয়াটির বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে সমস্যার বিভিন্ন অংশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, উপলব্ধি, সংগঠন, সংশ্লেষণ ও বিশ্লেষণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হবে শিক্ষার্থীদের কাছে শিক্ষণীয় বিষয়বস্তুর সমস্যার আকারে উপস্থাপন করা। এতে করে শিক্ষার্থীরা সচেষ্ট হয়ে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেরাই সেই সমস্যার সমাধান করতে সমর্থ হবে। শিক্ষাক্ষেত্রে সমগ্রতাদের ধারণা কিভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে নিচে বর্ণনা করা হলো। ১. সমগ্রতাবাদ অনুযায়ী শিখন প্রক্রিয়া নির্ভর করে পরিস্থিতির সামগ্রিক উপলব্ধির উপর। সেজন্য পাঠ্য বিষয়টি এমনভাবে উপস্থাপন বা রচনা করতে হবে যাতে সেটি একটি অর্থপূর্ণ সমগ্রতা নিয়ে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত হয়। ২. শিক্ষক পাঠের বিষয়বস্তু বা সমস্যা শিক্ষার্থীদের কাছে ছোট ছোট অংশ হিসেবে উপস্থাপন না করে সামগ্রিকভাবে উপস্থাপন করবেন যাতে তা শিক্ষার্থীদের কাছে অর্থপূর্ণ হয়। তবে বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। এক্ষেত্রে শিক্ষক যা করতে পারেন তা হলো সময়, বিষয়ের প্রকৃতি ও শিক্ষার্থীদের মেধার উপর ভিত্তি করে ঠিক করবেন তিনি বিষয়টি কিভাবে উপস্থাপন করতে চান, অর্থাৎ আংশিক বা সামগ্রিকভাবে। যে সকল শিক্ষার্থীর মেধা কম তাদের ক্ষেত্রে অল্প অল্প করে শিখন বেশি উপযোগী, কেননা তারা একবারে বেশি মনে রাখতে পারবে না। আবার সাহিত্যের ক্ষেত্রে গদ্য এবং বিজ্ঞানের ক্ষেত্রে কোনো সূত্র শিখনের সময় আংশিক শিখন মোটেই কার্যকরী নয়। এক্ষেত্রে সামগ্রিক শিখনই বেশি ফলপ্রসূ হবে। আবার বড় কবিতা মুখস্থ করার সময় অল্প অল্প করে মুখস্থ করালে সেটি বেশি কার্যকর হবে। তবে শিক্ষককে মনে রাখতে হবে যে অংশের ও একটি সামগ্রিক রূপ যেন বিদ্যমান থাকে। যে অংশটি শেখানো হবে তা যেন শিক্ষার্থীদের কাছে অর্থপূর্ণ হয়। ৩. সামগ্রিক শিখন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীর অন্তর্দৃষ্টি লাভ। আর অন্তর্দৃষ্টি লাভ সমস্যামূলক পরিস্থিতির অংশগুলোর মধ্যে যথার্থ সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়ে থাকে। শিক্ষকের কর্তব্য হবে শিক্ষার্থীদের নিকট পাঠ্য বিষয়টি সমস্যার আকারে এমনভাবে উপস্থাপন করা যেন শিক্ষার্থীরা নিজেরাই সমস্যাটির বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে বিষয়বস্তু সম্পর্কে একটি সামগ্রিক ধারণা লাভ করে সমস্যার সমাধান করতে পারে। ৪. সমগ্রবাদীদের মতে শিখন প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষার্থীর সক্রিয়তা বা আগ্রহ। সমস্যা সমাধানের প্রতি যদি শিক্ষার্থীর আগ্রহ না থাকে তবে তার পক্ষে শিখন কোনোভাবেই সম্ভব নয়।
তাই শিক্ষার্থীকে আগ্রহী ও মনোযোগী করতে হলে শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা বা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করে উপস্থাপন করতে হবে। পাঠোত্তর মূল্যায়ন ৬-৬। বহু নির্বাচনী প্রশ্ন ১। গেস্টাল্ট কথাটি হলো একটি জার্মান শব্দ। গেস্টাল্ট শব্দটির অর্থ হলো ২ ক গঠন বা কাঠামো। ৩ সমগ্রবাদের উপর গবেষণা করেন কে? ৩ ক কোহলার। সমগ্রতাবাদীদের মতে শিখন হলো একটি ৪ খ সামগ্রিক প্রক্রিয়া। ৫ অল্প মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে কিভাবে পাঠ উপস্থাপন করলে ফলপ্রসূ হবে? ৫ ঘ অল্প অল্প করে। ৬ সমগ্রতাবাদীদের মতে অন্তর্দৃষ্টি কি? ৬ ক হঠাৎ করে সমস্যা সমাধানের উপলব্ধি। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। সমগ্রতাবাদ কি? ২ গেস্টাল্ট শব্দটির অর্থ লিখুন। ৩ অন্তর্দৃষ্টি কি? রচনামূলক প্রশ্ন ১ সমগ্রতাবাদের ধারণাটি ব্যাখ্যা করুন। সমগ্রতাবাদ নিয়ে কোহলার পরীক্ষণটি বর্ণনা করুন। শ্রেণীকক্ষের শিখনে সমগ্রতাবাদের ধারণা কিভাবে প্রয়োগ করা যায় আলোচনা করুন। পাঠ ৬-৭ শিখনের তত্ত্ব প্রক্রিয়াজাতকরণ মতবাদ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ। উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি তত্ত্ব প্রক্রিয়াজাতকরণ ধারণাটি ব্যক্ত করতে পারবেন। তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ সংক্রান্ত সিগলার এর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারবেন। স্মৃতি ও স্মৃতির প্রক্রিয়া বর্ণনা করতে পারবেন। অধিজ্ঞান কি তা বলতে পারবেন। তথ্য প্রক্রিয়াজাতকরণের মডেলটি ব্যাখ্যা করতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী পাঠগুলোতে আপনারা শিখনের বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছেন। এ পাঠে শিখনের তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ এবং শ্রেণীকক্ষে এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমেই তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ কি সে সম্পর্কে আলোচনা করা হলো। শিখনের তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদে বিশ্বাসী মনোবিজ্ঞানীগণ মনে করেন যে কোনো বিষয় শিখনের ক্ষেত্রে শিশুরা অসীম যোগ্যতার অধিকারী। তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ মূলত শিশুরা পরিবেশ থেকে গৃহীত তথ্যকে কিভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে, কোন কৌশলে এগুলোকে ধারণ ও প্রয়োগ করে তার উপর গুরুত্ব দিয়ে থাকে। তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদের দুটি মূল বিষয় রয়েছে, যার একটি হলো স্মৃতি এবং অপরটি চিন্তন। এ মতবাদ অনুযায়ী বয়সের সাথে সাথে শিশুর মধ্যে ক্রমান্বয়ে তথ্য প্রক্রিয়াজাতকরণের ধারণার দক্ষতার বিকাশ লাভ করে, যার মাধ্যমে তারা কঠিন বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন করে থাকে। সহজ কথায় বলা যায়, তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ পরিবেশ থেকে প্রাপ্ত তথ্য বা অভিজ্ঞতাগুলোকে শিশু সুবিন্যস্তকরণের জন্য কিভাবে প্রক্রিয়াজাত, সংক্ষিপ্তকরণ, সাংকেতিকীকরণ, সংরক্ষণ এবং পরবর্তীতে ব্যবহারের জন্য পুনরুদ্রেক বা মনে করে তার ব্যাখ্যা প্রদান করে থাকে। জ্ঞানমূলক মনোবিজ্ঞানীরা কগনিটিভ সাইকোলজিস্ট তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য মানব মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করেছেন। তারা বলেন, শিশু কোনো বিষয় শিখনের ক্ষেত্রে কম্পিউটারের মতো বিষয়টি তার স্মৃতিতে ধারণ করে এবং প্রয়োজন অনুসারে তার স্মৃতি থেকে পুনরুদ্রেক করে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা তথ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়টি জানলেন। পরবর্তী অংশের আলোচনা থেকে তথ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে সিগলার এর দৃষ্টিভঙ্গি জানতে পারবেন। তথ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে সিগলারের ধারণা। মানব মস্তিষ্কে তথ্য কিভাবে প্রক্রিয়াজাতকরণ হয় সে প্রসঙ্গে রবার্ট সিগলার 1998 তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। বৈশিষ্ট্য তিনটি হলো: ১ চিন্তন থিংকিং, ২ পরিবর্তনের কৌশল চেঞ্জ মেকানিজম, ৩ আত্মপরিবর্ধন সেলফ মডিফিকেশন। সিগলার এর মতে তথ্য প্রক্রিয়াকরণই হলো চিন্তন। তার মতে শিশুরা যখন পরিবেশ থেকে কোনো তথ্য প্রত্যক্ষ বা অবজার্ভ, সংকেতায়ন বা এনকোডিং, প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্ট এবং সংরক্ষণ বা স্টোরেজ করে, তখন তারা আসলে চিন্তন প্রক্রিয়ায়
নিয়োজিত থাকে। সেগলার বলেন যে শিশুর এই চিন্তন প্রক্রিয়া বহুলাংশে নমনীয় হওয়ার ফলে শিশু তার চারিপার্শ্বের পরিস্থিতির পরিবর্তনকে সহজেই গ্রহণ করতে এবং এর সাথে খাপ খাওয়াতে পারে। তবে তার এই চিন্তন ক্ষমতার কিছু সীমাবদ্ধতাও রয়েছে, কারণ ব্যক্তি কোনো নির্দিষ্ট সময়ে সীমিত পরিমাণ তথ্যের প্রতি মনোনিবেশ করতে পারে। একই সাথে সকল বিষয়ের প্রতি মনোনিবেশ করা ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এছাড়া ব্যক্তি কত দ্রুত তথ্য প্রক্রিয়াজাত করতে পারে সেক্ষেত্রে চিন্তন ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সেগলারের মতে তথ্য প্রক্রিয়াজাতকরণের প্রধান বিষয় হল চিন্তন বিকাশে পরিবর্তনগত কৌশলের ভূমিকা। তার মতে শিশুদের জ্ঞানীয় দক্ষতা পরিবর্তনের ক্ষেত্রে 4 ধরনের কৌশল কাজ করে। এই কৌশলগুলো হল সংকেতায়ন বা এনকোডিং, স্বয়ংক্রিয়তা, অটোমেটাইজেশন, কৌশল গঠন বা স্ট্র্যাটেজি কনস্ট্রাক্ট, সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। সংকেতায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য স্মৃতিতে প্রবেশ করে। সেগলার বলেন, সমস্যা সমাধানের মূল বিষয় হল প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক তথ্য এনকোড করা এবং অপ্রাসঙ্গিক বিষয়সমূহের প্রতি মনোনিবেশ না করা। স্বয়ংক্রিয়তা শব্দটি দ্বারা বোঝায় খুবই অল্প বা কোনো রকম প্রচেষ্টা ছাড়া তথ্য প্রক্রিয়াকরণের যোগ্যতা। যেমন বয়স ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বিভিন্ন দক্ষতা সম্পর্কিত তথ্য প্রক্রিয়াকরণ ক্রমান্বয়ে স্বয়ংক্রিয় হতে থাকে, যা শিশুকে বিভিন্ন ধারণা বা ঘটনার মধ্যে নতুন নতুন সংযোগকে চিনতে সহায়তা করে থাকে। সেগলার 2001 বলেন, তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানের সময় মূল তথ্যগুলো এনকোড করা এবং পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে তথ্যগুলো সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা। তথ্য প্রক্রিয়াকরণের নতুন কৌশল গঠন তখনই কার্যকর হবে যখন শিশু তার তথ্য প্রক্রিয়াকরণের কৌশলগুলো অন্যান্য সমস্যার ক্ষেত্রে প্রয়োগ বা সাধারণীকরণ করতে পারে। সমসাময়িক তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ, যেমন পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুযায়ী বিকাশের ক্ষেত্রে শিশু নিজে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। নতুন শিখন পরিস্থিতিতে সে পূর্বের অনুরূপ পরিস্থিতিতে শেখা জ্ঞান ও কৌশল ব্যবহার করে থাকে। এভাবে তারা নতুন নতুন জ্ঞান ও দক্ষতা পূর্বের জ্ঞান ও কৌশল থেকে অর্জন করে। পূর্বজ্ঞান ও কৌশল থেকে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রক্রিয়াই হলো আত্মপরিবর্ধন। স্মৃতি ও স্মৃতির প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে স্মৃতি এবং স্মৃতির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। পূর্বে শেখা কোনো বিষয় আমরা কতটুকু মনে রাখতে পারছি তাকে স্মৃতি বলে। কোনো শেখা বিষয় আমরা কতটুকু ধরে রাখতে পারছি বা স্মৃতিতে আনতে পারছি তা সহজেই পরিমাপ করা যায়। স্মৃতি পরিমাপের সূত্রটি হলো স্মৃতি সমান শিখন বিয়োগ বিস্মৃতি। আর কোনো বিষয় শেখার পর আমরা তার সবটুকু মনে নাও রাখতে পারি। কোনো কিছু শেখার পর যতটুকু বিষয় ভুলে যাই তাই হলো বিস্মৃতি। তাহলে বিস্মৃতি হলো বিস্মৃতি সমান শিখন বিয়োগ স্মৃতি। আধুনিক মনোবিজ্ঞানীরা স্মৃতিকে সংবাদ বা তথ্যের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ইনফরমেশন প্রসেসিং সিস্টেম হিসেবে ব্যাখ্যা করেছেন। 3টি মৌলিক প্রক্রিয়ার দ্বারা স্মৃতি গঠিত বা অ্যাটকিনসন এবং সিফরিন 1968। প্রক্রিয়া 3টি হল সংকেতায়ন, এনকোডিং, সংরক্ষণ স্টোরেজ এবং প্রত্যাবহান বা রিট্রিভাল। অল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী স্মৃতির ভাণ্ডারে ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো তথ্য সংরক্ষণ করার জন্য সংবেদী তথ্যসমূহকে বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করা হয়। এসব প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ হলো সংকেতায়ন বা এনকোডিং। এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে বাহ্যিক জগৎ থেকে আসা তথ্যগুলো শ্রেণীবিন্যাস, নির্বাচন ও তথ্যকে বিশ্লেষণ করা হয় এবং ভাষাগত লেবেল দেওয়া হয়। সংকেতায়নের বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করা হয়, যেমন বস্তুর শারীরিক প্রতিরূপ, ভাষাগত নামের প্রতিরূপ, সাংকেতিক প্রতিরূপ, গতি সম্পর্কিত প্রতিরূপ প্রভৃতি। স্মৃতির সংগঠনের 3টি পর্যায়েই অর্থাৎ সংবেদী তথ্যভাণ্ডার, স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতি পর্যায়ে তথ্য সংরক্ষিত হতে পারে। বাহ্যিক জগৎ থেকে আগত তথ্যসমূহ সংবেদী স্মৃতিভাণ্ডারে বা সেন্সরি মেমোরি খুবই অল্প সময়ের জন্য জমা থাকে এবং এর ধারণ ক্ষমতাও সীমিত। স্মৃতির এই স্তর একসাথে 4-5টির বেশি তথ্য ধারণ করতে পারে না।
সংবেদী তথ্য ভাণ্ডারের তথ্যগুলো যেভাবে আসে ঠিক তেমনইভাবে জমা হতে থাকে, অর্থাৎ এতে তেমন কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু স্বল্পস্থায়ী স্মৃতি ভাণ্ডারে উপস্থিত হওয়ার পর তথ্যসমূহকে পুনরায় প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে কিছু তথ্য প্রক্রিয়াজাত করে দীর্ঘস্থায়ী স্মৃতি ভাণ্ডারে প্রেরণ করা হয়। অনেক সময় দীর্ঘস্থায়ী স্মৃতি ভাণ্ডার থেকে তথ্য তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য প্রত্যাবাহন করে অল্পস্থায়ী স্মৃতিতে নিয়ে আসা হয়। স্বল্পস্থায়ী স্মৃতি ভাণ্ডারের সংরক্ষণ ক্ষমতা ও স্থায়িত্ব সংবেদী স্মৃতির চেয়ে কিছুটা বেশি হলেও তা মোটামুটি সীমিত। স্মৃতির এ স্তরে ব্যক্তি কোনো কিছু একবার মাত্র দেখে বা শোনে ৫ থেকে ৯টির বেশি তথ্য মনে রাখতে পারে। প্রত্যাহ্বান হলো তথ্যের পুনরুৎপাদন বা শিক্ষণীয় বিষয়কে পুনরায় স্মৃতিতে নিয়ে আসা বা মনে করা। স্মরণ প্রক্রিয়ায় এই বিপুল তথ্য ভাণ্ডার থেকে আমরা সবকিছু প্রত্যাবাহন করি না, আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যসমূহ প্রত্যাবাহন করি। অনেক ক্ষেত্রেই এটি খুব তাৎক্ষণিক এবং সরাসরি প্রক্রিয়া। এগুলো স্মৃতি ভাণ্ডার থেকেই তথ্যসমূহ প্রত্যাবাহন করা হয়। স্মৃতি সংরক্ষণের মডেল। অ্যাটকিনসন এবং সিফরিন ১৯৬৮ স্মৃতি সংরক্ষণ প্রক্রিয়ার মডেলটি প্রদান করেন। তাদের মতে স্মৃতি প্রক্রিয়ার পর্যায়ক্রমিক ৩টি ধাপ অর্থাৎ সংবেদী স্মৃতি, স্বল্পমেয়াদী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি এই মডেলের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে সংবেদী স্মৃতি স্তরে খুবই অল্প সময়ের জন্য তথ্য অবস্থান করে। তবে যেসব তথ্যের প্রতি আমরা মনোযোগ দেই সেগুলো স্মৃতির এই স্তর থেকে স্বল্পস্থায়ী স্তরে স্থানান্তরিত হয়। এই স্তরে তথ্য ৩০ সেকেন্ডের মতো থাকে। অ্যাটকিনসন এবং সিফরিন এর মতে গৃহীত তথ্যটি বা শিখনের বিষয়টি বারবার অনুশীলন বা রিহার্সেল করা হলে স্মৃতিতে দীর্ঘস্থায়ী স্মৃতি স্তরে ধরে রাখা সম্ভব। দীর্ঘস্থায়ী স্মৃতির বিষয়বস্তু। তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদ অনুযায়ী তথ্য ভাণ্ডারে স্মৃতি কত দীর্ঘ সময় ধরে রাখা যায় তার উপর ভিত্তি করে স্মৃতির বিভিন্ন ধরন বোঝা যায়। আর বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের স্মৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। অনেক আধুনিক মনোবিজ্ঞানী দীর্ঘস্থায়ী স্মৃতির পর্যায়ক্রমিক বিষয়বস্তুর কথা বলেছেন। বার্টলেট ২০০১ পর্যায়ক্রমিক বিষয়বস্তুর দিক দিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতিকে দুভাবে ভাগ করা যায়, যেমন ঘোষণামূলক স্মৃতি ডিক্লারেটিভ মেমোরি এবং প্রক্রিয়াগত স্মৃতি বা প্রসিডিউরাল মেমোরি। সচেতনভাবে কোনো তথ্য পুনরুৎপাদন করাকে ঘোষণামূলক স্মৃতি বলে। যেমন কোনো বিশেষ বিষয় বা ঘটনা মৌখিকভাবে উপস্থাপন করা হয়, এটিকে বাহ্যিক স্মৃতি বা এক্সপ্লিসিট মেমোরিও বলা হয়। শিক্ষার্থীর কোনো ঘটনা বা অভিজ্ঞতা পুনরুৎপাদন করা অথবা গণিতের কোনো সূত্র বলতে পারাকে ঘোষণামূলক স্মৃতি বলা যায়। এই স্মৃতিকে আবার দুভাগে ভাগ করা যায়। এগুলো হলো আকস্মিক স্মৃতি বা এপিসোডিক মেমোরি এবং শব্দগত স্মৃতি বা সেমাটিক মেমোরি। আকস্মিক স্মৃতি কখন এবং কোথায় ঘটনা বা বিষয়টি ঘটেছে সেটি মনে করাই হলো আকস্মিক স্মৃতি। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি কিংবা বিজয় দিবসে কে তাদের বিদ্যালয় পরিদর্শন করতে এসেছিলেন তা মনে করা ইত্যাদি হলো আকস্মিক স্মৃতি। শব্দগত স্মৃতি। পৃথিবী বা জগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানই হলো শিক্ষার্থীর শব্দগত স্মৃতি। এ ধরনের স্মৃতির উদাহরণ হলো বিদ্যালয়ের শিক্ষণীয় বিষয় সম্পর্কিত জ্ঞান, যেমন গণিত সম্পর্কিত জ্ঞান, কোনো বিশেষ ক্ষেত্র সম্পর্কিত বিশেষ জ্ঞান, যেমন দাবা খেলার জ্ঞান। শব্দের অর্থ, বিখ্যাত ব্যক্তি, গুরুত্বপূর্ণ স্থান এবং সাধারণ বিষয়, যেমন কগনিশন শব্দের অর্থ কী অথবা গৌতম বুদ্ধকে সম্পর্কিত জ্ঞান। প্রক্রিয়াগত স্মৃতি হলো অঘোষিত জ্ঞান, অর্থাৎ যা মৌখিকভাবে প্রকাশ করা হয় না। এ ধরনের স্মৃতি ব্যক্তির দক্ষতা এবং জ্ঞানীয় প্রয়োগের মাধ্যমে প্রকাশিত হয়। এ ধরনের স্মৃতির ক্ষেত্রে কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে সচেতনভাবে প্রত্যাবাহন করা যায় না বলে মৌখিকভাবে এ ধরনের বিষয় প্রকাশ করা প্রক্রিয়াগত স্মৃতির জন্য কঠিন ব্যাপার। প্রক্রিয়াগত স্মৃতিকে অনেক সময় কিভাবে জানা যায় বা নোয়িং হাউ বলা হয় এবং সাম্প্রতিককালে এটিকে অভ্যন্তরীণ স্মৃতি বা ইমপ্লিসিট মেমোরি হিসেবে গণ্য করা হয়।
ক্যাক্টার 2000, স্যাংট্রক 2006 হতে উদ্ধৃত, পৃষ্ঠা 259। অধিজ্ঞান অধিজ্ঞান বা মেটাকগনিশন বলতে বোঝায় জ্ঞান সম্পর্কে জ্ঞান, নলেজ অ্যাবাউট নলেজ, বা জানা সম্পর্কে জানা, নোয়িং অ্যাবাউট নোয়িং। অধিজ্ঞানের সাথে সম্পর্কিত দুটি ধারণা হলো অধিজ্ঞানজনিত জ্ঞান মেটাকগনিটিভ নলেজ এবং অধিজ্ঞানজনিত ক্রিয়াকলাপ মেটাকগনিটিভ অ্যাক্টিভিটিস। ব্যক্তির বর্তমান বা সাম্প্রতিক চিন্তার পর্যবেক্ষণ এবং প্রতিফলনকে বলা হয় অধিজ্ঞান সম্পর্কিত জ্ঞান। এতে অন্তর্ভুক্ত রয়েছে তথ্য সম্পর্কিত জ্ঞান, যেমন কোনো কাজ সম্পর্কিত জ্ঞান, কারো সম্পর্কে বা কারো জীবনের লক্ষ্য সম্পর্কিত জ্ঞান, এবং কিছু কৌশলগত জ্ঞান, যেমন কখন এবং কিভাবে কোন সমস্যার সমাধান ক্ষেত্রে বিশেষ প্রক্রিয়া ব্যবহার করা হয়। বিপরীতে শিক্ষার্থীরা যখন সচেতনভাবে সমস্যা সমাধানের জন্য তাদের চিন্তন কৌশলগুলো ব্যবহার ও নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় অধিজ্ঞান সম্পর্কিত ক্রিয়াকলাপ। শিক্ষার্থীদের গণিতের সমস্যা শিক্ষকগণ অধিজ্ঞানের মাধ্যমে সমাধানে সহায়তা করার জন্য বিভিন্ন দক্ষতা শিখিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, দুর্বল শিক্ষার্থীদের কোনো বিষয় শেখানোর ক্ষেত্রে এসব তথ্য ও শব্দের অর্থ তারা জানে, তা কোনো সমস্যার সমাধানের ধাপগুলো যদি শিক্ষকরা ক্রমান্বয়ে শিখান তাহলে দেখা যাবে একসময় তারা বিষয়টি সফলভাবে করতে পারবে। তথ্য প্রক্রিয়াজাতকরণের উত্তম মডেল। মিচেল এবং তার সহকর্মী প্রিসলি, বুরকোস্কি অ্যান্ড স্নেইডার 1989, স্নেইডার অ্যান্ড প্রেসলি 1997 অধিজ্ঞান সংক্রান্ত যে মডেলটি উদ্ভাবন করেন তা তথ্য প্রক্রিয়াজাতকরণের উত্তম মডেল নামে পরিচিত। এই মডেল অনুযায়ী ব্যক্তির দক্ষতামূলক জ্ঞান হল বিভিন্ন পারস্পরিক কার্যকলাপের ফল। এই পারস্পরিক কার্যকলাপের মধ্যে রয়েছে বিভিন্ন কৌশল, বিষয়গত জ্ঞান, প্রেষণা এবং অধিজ্ঞান। তাদের মতে 3টি ধাপের মাধ্যমে শিশুর জ্ঞানের বিকাশ বা জ্ঞান উন্নত হয়। এগুলো হলো: ধাপ 1, অভিভাবক বা শিক্ষক কোন বিশেষ কৌশল ব্যবহারের মাধ্যমে শিশুদের শিখাতে পারেন, যেমন অনুশীলনের মাধ্যমে তাদের বিশেষ জ্ঞান শেখানো বা অর্জন করানো সম্ভব। শিশুর বাড়ি বা বিদ্যালয়ের শিক্ষণ পরিবেশ যত বেশি বুদ্ধিদীপ্ত ও উদ্দীপনাপূর্ণ হবে, সেখানে তারা তত বেশি বিশেষ শিক্ষণ কৌশলের মাধ্যমে শিখতে পারবে। ধাপ 2, একাধিক কৌশলের মাধ্যমে কোনো বিশেষ বিষয় শিখনের ক্ষেত্রে শিক্ষকগণ সাদৃশ্য ও পার্থক্যগুলো উপস্থাপন করতে পারবেন। এসব কৌশলের ব্যবহার বিশেষ কোনো বিষয়, যেমন গণিত বা বিজ্ঞান শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রেরিত বা উৎসাহিত করে। সাদৃশ্য ও পার্থক্যমূলক কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে পারস্পরিক সম্পর্কযুক্ত জ্ঞান অর্জন সম্ভব। ধাপ 3, এ পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহারের উপকারিতা উপলব্ধি করতে পারে, যা তাদের মাঝে সাধারণ কৌশলগত জ্ঞান সৃষ্টি করে থাকে। মূল্যায়ন, নির্বাচন এবং পরীক্ষণ ইত্যাদি কৌশল ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা সফল শিক্ষণফল অর্জন করতে পারে। প্রেসলি এর মতে শিক্ষার মূল বিষয় হলো শিক্ষার্থীদের ফলপ্রসূ তথ্য প্রক্রিয়াজাতকরণের কৌশল শেখানো, যাতে তারা সমস্যার সমাধান করতে পারে। সাধারণত মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং সমাধানের ফলপ্রসূ পরিকল্পনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করে থাকে। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকরা যদি উপযুক্ত কৌশল নির্বাচন করেন এবং এর ধাপগুলো শিক্ষার্থীদের বলে দেন, তাহলেই শিক্ষার্থীরা এসব কৌশল ব্যবহার করে উপকৃত হবে। তবে এতে করে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনা এবং ফলাফলের জ্ঞানের মাধ্যমে তাদের অর্জিত জ্ঞান ক্রমান্বয়ে অনুশীলন করতে শিক্ষার্থীদের স্মৃতির বা মনে রাখার দরকার বৃদ্ধির লক্ষ্যে কোনো বিশেষ কৌশল ব্যবহারের নির্দেশনা দেওয়ার সময় শিক্ষকদের উচিত কৌশলটি ব্যবহার করে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হবে তা ব্যাখ্যা করা। পাঠোত্তর মূল্যায়ন 7, বহু নির্বাচনী প্রশ্ন 1, তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদের মূল বিষয় হলো: 1 গ, স্মৃতি ও চিন্তন। 2, তথ্য স্মৃতিতে প্রবেশ করার প্রক্রিয়াকে বলা হয় সংকেতায়ন বা এনকোডিং। 3,
পূর্বে শেখা কোনো বিষয় মনে করাকে কি বলা হয়? ৩ খ স্মৃতি। নিচের কোনটি স্মৃতির মৌলিক প্রক্রিয়া নয়? ৪ ঘ সাধারণীকরণ। ৫ বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি, এটিকে কোন ধরনের স্মৃতি বলা হয়? ৫ গ আকস্মিক স্মৃতি। ৬ স্বল্পস্থায়ী স্মৃতিভাণ্ডারে তথ্য কতক্ষণ স্থায়ী হয়? ৬ খ ৩০ সেকেন্ড। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। ১ স্মৃতি কি? ২ তথ্য প্রক্রিয়াজাতকরণ মডেলের ধাপ ৩টি লিখুন। ৩ ঘোষণামূলক স্মৃতি কাকে বলে? ৪ আকস্মিক স্মৃতি এবং শব্দগত স্মৃতির মধ্যে পার্থক্য লিখুন। ৫ ঘোষণামূলক স্মৃতি এবং প্রক্রিয়াগত স্মৃতির মধ্যে পার্থক্য লিখুন। রচনামূলক প্রশ্ন। তথ্য প্রক্রিয়াজাতকরণ মতবাদের মূল ধারণাটি লিখুন। ২ তথ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত সেগলার এর ধারণা সম্পর্কে আলোচনা করুন। ৩ স্মৃতি বলতে কি বোঝায়? স্মৃতি প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন। ৪ দীর্ঘস্থায়ী স্মৃতির বিষয়বস্তু উল্লেখ করুন। ৫ অধিজ্ঞান বলতে কি বোঝায়? তথ্য প্রক্রিয়াজাতকরণের উত্তম মডেলটি ব্যাখ্যা করুন। থ্যাংকস ফর প্যাশন লিসেনিং। জাযাকুমুল্লাহু খায়রান।